বাবার কাছ থেকে নিজের বিয়ের কথা শুনে অনেকটাই অবাক হয়েছে প্রাচী। এত তাড়াতাড়ি এসব হয়ে যাবে ভাবতেও পারেনি সে। মিস্টার ইয়াজ প্রাচীকে চুপ থাকতে দেখে বলেন, কি হলো? দেখ মা, আমি একবার তোর জীবনে ভুল মানুষকে এনেছি, আর পারবো না। কিন্তু বাবা এভাবে, পরিস্থিতি বোঝ মা। ছেলেটা সবকিছু মেনে নিয়ে রাজি হয়েছে। তাছাড়া বিয়ে বা বাগদান কিছুই এখন না। আগে নিজেদেরকে ভালো করে যান, এরপর দেখা যাবে। তার মানে গতকাল তাহলে তোমরা এইসব নিয়ে কথা বলছিলে? হুম, সবাই রাজি। আর এখানে কেউ আসতে পারলো না। প্রহর অসুস্থ, জানিসই তো। তাই ওকে ফেলে কেউই আসেনি। এখন তুই রাজি হলে ওদেরকে জানিয়ে দিব। প্রাচী কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি আগে জাহিনের সাথে কথা বলতে চাই, পারবো কি না। অবশ্যই, কেন পারবি না? মিস্টার ইয়াজ ফোনটা বের করে জাহিনকে কল করতে যাবে, তখনই হঠাৎই কেউ বলে উঠল, আসতে পারি? দরজা খোলাই ছিল। জাহিনকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয় প্রাচী। মিস্টার ইয়াজ খুশি হয়েছেন। আরে জাহিন বাবা, এসো এসো। জাহিন ভেতরে আসলো। ইয়াজ বলেন, প্রাচী তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিল। আসলে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, তাই আমিও রাজি হয়েছি। তুমি ওর সাথে বরং কথা বলে নাও। জাহিন হেসে বলে, আচ্ছা প্রাচী, চলো। কোথায়? কথা বলবে না আমার সাথে? পারফেক্ট জায়গা আছে একটা, চলো। আচ্ছা, আমি রেডি হয়ে আসি। সমস্যা নেই, এভাবেই চলো। প্রাচী আর জাহিন চলে গেল। মিসেস লারা এতটা সময় নাস্তা বানাচ্ছিলেন। কেবলই আসলেন। প্রাচীকে দেখতে না পেয়ে ইয়াসকে বললেন, মেয়ে কোথায় গেল? জাহিনের সাথে বের হয়েছে। তা কি বললো ও? রাজি হয়েছে? আগে জাহিনের সাথে কথা বলে নিতে চাই, এরপর দেখবে। হুম, সেই ভালো। ওদেরই তো জীবন। আগে নিজেদের ভালো করে বুঝে উঠুক, বিশ্বাস গড়ুক, এরপর। প্রাচী আর জাহিন একটা নদীর পাড়ে বসে আছে। আশেপাশে বেশি কিছু নেই। ঠান্ডা একটা আবহাওয়া। বেলা 11টা বাজলেও আকাশ কালো হয়ে আছে। মনে হয় বৃষ্টি হবে। দুজনেই চুপচাপ, কেউ কথা বলছে না। হঠাৎই প্রাচী বলে ওঠে, আমাকে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিলেন? জাহিন মুচকি হাসে, এমনি। প্রাচী বিরক্ত হয়। এটা কেমন উত্তর? এমনি কেউ বিয়ে করার সিদ্ধান্ত নেয় নাকি? আমাকে দয়া করছেন আপনি? মোটেও না। তোমাকে দয়া করার মতো ক্ষমতা আমার নেই। তাহলে বিয়ে কেন করছেন? আমার ব্যাপারে তো সবই জানেন। আমার উপরে যে অপবাদ এসেছে তাও নিশ্চয় জানেন। একজনকে ভালোবাসতাম সেটাও জানেন। তাও কেন? জাহিন শান্ত কণ্ঠে বলল, আমাদের জীবনে অনেক ঘটনা আকস্মিকভাবেই ঘটে। এমন অনেক কিছু হয়ে যায় যা আমরা কল্পনাতেও আনতে পারি না। এটাও তেমন কিছু। এটা কোনো ব্যাপার না। আমার কি বিয়ের জন্য রাজি হওয়া উচিত? আমি তা জানি না, শুধু বলবো, নিজের মন যা বলে তাই করো। মন যদি বলে অতীত নিয়ে থাকো, তাহলে আমি তোমাকে অতীত ভুলতে সাহায্য করব। মন যদি বলে অতীত ভুলে সামনে এগিয়ে যাও, তবে আমি তোমার পথ চলার সঙ্গী হব। এখন সিদ্ধান্ত তোমার। প্রাচী জাহিনের কথার প্যাচ বুঝতে পারছে না। এইদিকে আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গিয়েছে। হঠাৎই বৃষ্টি শুরু হলো। প্রাচী জাহিনকে বলল, ভিজে যাবেন তো, গাড়িতে চলুন। মাঝে মাঝে বৃষ্টি বিলাস করতেও হয়। এই অসময়ে বৃষ্টি বিলাস করলে আপনার জ্বর বাঁধবে। জাহিন মুচকি হাসল। প্রাচীর দিকে তাকিয়েই বলল, আমি এক দুরারোগ্য অসুখে আক্রান্ত। সেখানে জ্বর কিছুই না। মানে? আমি আপনার কথা বুঝতে পারছি না। কি বলছেন আপনি? হুম, আমি বোঝাবো না। যেদিন নিজে থেকেই বুঝবে, সেদিন দেখা যাবে। এতক্ষণে প্রাচী আর জাহিন দুজনে ভিজে একাকার হয়ে গিয়েছে। প্রাচী গাল ফুলিয়ে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আশেপাশে কোথাও একটা ছাউনিও পর্যন্ত নেই। হঠাৎই জাহিন এসে প্রাচীর পাশে দাঁড়ায়। প্রাচী মুখ বেঁকিয়ে বলে, আপনার জন্য ভিজে গেলাম। হুম, এখনো অনেক কিছু বাকি। আপনি কি বলেন এসব? পাগল হয়ে গিয়েছেন নাকি? না তো। এমন কেন মনে হলো? আমাকে তো সব সময় দেখতাম ইগনোর করতেন। এখন এত আজগুবি কথা বলছেন যে? এখন হয়তো আজগুবি মনে হচ্ছে। একদিন বুঝবে, কথার মূল্য দিতে পারবে। এই, বাসায় চলুন। আপনি না ডাক্তার, কোনো কাজ নেই আপনার? চলুন চলুন। জাহিন হেসে বলে, আচ্ছা চলো। প্রাচী গাড়িতে উঠে বসে।
জাহিন গাড়িটা স্টার্ট দেয়। প্রাচী পুরোটা সময় জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। বড় একটা ঘরে দুজন বসে আছে। সারা ঘরে কোনো আলো নেই। মানুষ দুটোর মাঝে একটা টেবিল, সেই টেবিলের ঠিক ওপরে একটা লাইট জ্বলছে। দুজনের মুখ আবছা দেখা যাচ্ছে। একজন হঠাৎই বলে ওঠে, আমি যা বলেছি তা মেনে নিলে তোমারই লাভ। অপরজন রাগান্বিত হয়ে যায়, লাভ মানে? আমি আমার প্ল্যান তোমাকে নষ্ট করতে দেব না। প্রথম জন হেসে বলে, তাহলে সব ফাঁস করে দেই নাকি? সবাই তোমার আসল রূপটা দেখুক। আচ্ছা, তুমি সব দোষ নিজের ঘাড়ে কেন নিবে? এতে করে তোমার লাভ কি? আর আমাকে কেন ব্ল্যাকমেল করছো? প্রথম জন এবার রহস্যময় হাসি দিয়ে বলল, আমার লাভ লোকসানের হিসাব তোমার করার দরকার নেই। নিজেরটা দেখো, সব প্রমাণ আমার কাছে আসে। দুজনে মিলে প্ল্যান সাজাবো। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় জন উপায় না পেয়ে বলে, আচ্ছা, আমি রাজি। মেয়েটাকে তোমায় দিয়ে দিব, কিন্তু একটা কথা। কি? যতক্ষণ আমার কাছে মেয়েটা থাকবে ততক্ষণ যা ইচ্ছা আমি করব। কিছুই করার চেষ্টা করবে না। আজ আসি, যা বলেছি মনে থাকে যেন। বাইরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। সেই দুপুর থেকেই বৃষ্টি, থামার কোনো নাম নেই। নিজের ঘরে বসে আছে প্রাচী। রাতের আকাশ খুব ভালোভাবেই দেখা যাচ্ছে জানালা দিয়ে। আজ কেন যেন একটু মন খারাপ লাগছে না। সব কিছুতেই খুশির ছোঁয়া পাচ্ছে প্রাচী। জাহিনের কথা ভাবছে। আজ একদম নতুন রূপ দেখেছে সে। জাহিন একদম কথা কম বলে, আর আজ কত কিছুই না সে বলল। আর কথা বলার ধরনও যেন আরো বেশি অবাক করেছে প্রাচীকে। প্রাচীর এই বিয়েটা ভালো লেগেছে যে জাহিন অতীত নিয়ে কিছুই বলেনি, কোনো আলোচনাও করেনি। এমনকি প্রাচী রাজি কিনা সেটাও জিজ্ঞাসা করেনি। ব্যাপারটা অনেক রহস্যজনক লাগছে প্রাচীর কাছে। কিভাবে কি হয়ে গেল তা সে বুঝতে পারছে না। তবে কি করা উচিত তার? বিয়েতে কি রাজি হবে, নাকি আর একটু সময় নেওয়া উচিত? এসব নিয়ে ভাবতে গেলেই আগের কথা মনে পড়ে। প্রাচী জানে যে সব ছেলেরা এক না, তাও মন সায় দেয় না। আয়েশ ঘরে বসে আছে, ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সামনের সপ্তাহে ছুটি নিয়েছে সে। আরোহীকে নিয়ে ঘুরতে যাবে। হঠাৎই আরোহীর ফোনটা বেজে ওঠে। আরোহী ঘরে ছিল না। আয়েশ ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। সে কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে কেউ বলে ওঠে, এটা কি নিয়াজের নাম্বার? জি না, এখানে এই নামের তো কেউ নেই। অপর পাশ থেকে উত্তর আসে, ও, তাহলে রং নাম্বারে চলে গিয়েছে। আচ্ছা রাখি, মাফ করবেন। আয়ুষকে কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে যায়। তখনই আরোহী আসে। আয়ুষকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার, এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার নাম্বারে একটা কল এসেছিল। আমি রিসিভ করতেই বলে নিয়াজ নামে কেউ আছে কিনা। আমি বলেছি নেই। এরপর কল কেটে দিল রং নাম্বার বলে। ব্যাপারটা কেমন যেন লাগলো। আরোহী আয়ুষের হাত থেকে ফোনটা নিয়ে নাম্বারটা একবার দেখলো। দেখার পরে কিছু একটা অস্বাভাবিক ভাবে ভাবলো, আরে রং নাম্বার বোধ হয়। বাদ দাও, আসো তো ঘুমাই। আরোহী আয়ুষকে বিছানায় নিয়ে আসে। আয়ুষকে বসিয়ে নিজে ওর পাশে বসে বলে, আগামী পরশু আমরা শপিং এ যাব, ওকে? কারণ ঘুরতে যাওয়ার আগে একটু প্রস্তুতি লাগে তো, তাই না? হুম। ও, একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি। আগামী সপ্তাহে ছুটি পেয়েছি, বুঝেছো? হুম, বুঝেছি। আচ্ছা, কাল অফিসে যেতে হবে। আমি ঘুমালাম। আয়ুষের রুমের দরজায় কেউ কড়া নাড়ে। আরোহী গিয়ে দেখে আলতাফ হোসেন এসেছেন। আরোহী ওনাকে একটা খুব পছন্দ করেন না, কিন্তু আয়ুষের জন্য কিছু বলতেও পারে না। তিনি ভেতরে আসেন, আয়ুষের কাছে গিয়ে বসেন। কি ব্যাপার আব্বু, তুমি এত রাতে? আসতে হলো বাবা। শোন, আমার তো সামনের মাসে রিটায়ার্ড হওয়ার ডেট। সরকারি চাকরির এমনই। তা পেনশনের টাকাটা দিয়ে এই সংসারের জায়গা তো হবে নাকি? এটা কি ধরনের কথা বলছো বাবা? আমি আল্লাহর রহমতে কম ইনকাম করি। অন্তত যা কামাই এটা দিয়ে তোমার পেনশনের টাকাটা লাগবে না, সংসার চলে যাবে। আচ্ছা বাবা, তাহলে আমি যাই নাকি? ঘুমাও তোমরা। আলতাপ চলে যেতেই আয়েশ আরোহীকে বলে, তুমি আব্বুকে কি কিছু বলেছো?
আরোহী আয়ুষের কথায় ক্ষেপে যায়। তোমার কি মনে হয় আমি কিছু বলেছি বলে উনি এসব বলছেন? লাইক সিরিয়াসলি আয়ুষ, এখন তুমি আমাকে দোষারোপ করছো? আরে না না, আমি কিন্তু তা বলিনি একদম, জিজ্ঞাসা করলাম আর কি। তুমি যেভাবে বললে যেন তোমার বাবাকে আমি বাসা থেকেই বের করে দেব। দেখো, বেশি বুঝবে না, আমি সেটা বলিনি। মা মারা যাওয়ার পর থেকেই আব্বু আমাকে মানুষ করেছে একা, সবকিছু সামলেছে নিজে, তাই ওনাকে অসম্মান করবে না একদমই। শুধু তো আমার সাথেই পারো। লাইটটা অফ করে একপাশে শুয়ে পড়ল আরোহী। আয়ুষ অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। এতে করে আরোহী আরো বেশি রেগে যায়। সে ভেবেছিল যে আয়ুষ হয়তো তার রাগ ভাঙাবে। এখন সব থেকে বেশি রাগ হচ্ছে আলতাফ হোসেনের ওপর। আরোহী বেশ কয়েকবার বিভিন্ন কথার মাধ্যমে তাকে হেনস্থা করেছে, যদিও সরাসরি কিছু বলেনি, কিন্তু উনি যে ছেলের কাছে এসে এমন করে বলবেন তা কে জানতো। সকালে প্রাচী ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে নিচে যায়, কিন্তু সেখানে গিয়ে অবাক হয়, কারণ আইরিন ছিলেন। সে প্রাচীর বড় ফুপি। আনোয়ার আর ইয়াজ দুজনেরই সাথেই খুব বেশি ভালো সম্পর্ক না। এর একমাত্র কারণ হলো তার খিটখিটে মেজাজ, তার ব্যবহারের রুক্ষতা। কারোর সাথে একটু হেসে কথা বলেন না, যখন যা মুখে আসে সেটাই বলে দেন। এই কারণেই প্রাচী তাকে পছন্দ করে না। অনেকদিন পরে সে এই বাড়িতে এসেছে। প্রাচীকে দেখেই বললেন, এই যে আইসে বাপের রাজকন্যা, তা এত বেলা করে ওঠোস কেন ঘুম থেকে? নবাবী শিখে গেছিস সবাই, তাই না? যত সব। আমাদের সময় মেয়েরা সকালে উঠে ঘরের কাজ করত, আর এখন তো সেসব আদিকালের কথা হয়ে গেছে। প্রাচী কি বলবে বুঝতে পারল না। ইনি সবসময় এমন করেন, সেটা প্রাচীর অভিজ্ঞতার মধ্যে আছে। এভাবে কেন বলছেন আপা? আমি তো শুনেছি আপনার মেয়েও অনেক দেরি করে ওঠে। সেই যে আপনার বাসায় বেড়াতে গেলাম না বছর দুয়েক আগে, মনে আছে তো? লালার কথায় আইরিনের টনক নড়ে। কথা ঘোরাতে বলে, হয়েছে হয়েছে, এখন জলদি আমারে নাস্তা দাও তো মনি। লারা মুচকি হেসে একটা সার্ভেন্টকে বলে, আপনার জন্য নাস্তা আনো। আইরিন ক্ষেপে যায়, লারাকে বলে, হায় রে, এখন দেখি কাজের লোকের হাতে খাবার খাওয়া লাগবে। কেন আপা, কি হয়েছে? শোনো বাপু, তোমার হইলে গিয়া বিশাল বড় লোক মানুষ, নিজেরা কোনো কাজ করো না। আমরা অমন না, এখন নিজে গিয়া আমার জন্য খাবার আনো। সমস্যা নেই আপা, আমিও মাঝে মাঝে রান্না করি, কাজও টুকটাক করি। আমি খাবার আনছি আপনার জন্য। মিসেস লারা খাবার আনতে চলে যায়। প্রাচী চলে যেতে নিলে আইরিন ডাক দেয়, এই মেয়ে, কোনো আদব কায়দা শেখা নাই? কেন শেখো নাই? মুরব্বি হইছে, কাছে আইসা বসবা, যত্ন আত্তি করবা, ঘরে দৌড়াও কেন? প্রাচীর কাছে কথাটা বেজায় খারাপ লাগলো, কিন্তু এরপরও কিছু না বলে আইরিনের পাশে এসে বসে। ছোটবেলা থেকেই ইনি প্রাচীকে আর প্রহরকে দেখতে পারেন না। প্রাচীর মনে আছে, একবার সবার সামনে ইনি বলেছিল যে প্রাচী আর প্রহর নাকি মিস্টার ইয়াজের সম্মান নষ্ট করবে, মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো। এমন সব কথা উনি সবসময় বলতে থাকতেন। এটা তার অভ্যাস। এই মেয়ে। আইরিনের কর্কশ কণ্ঠে প্রাচীর ধ্যান ভাঙে। প্রাচী বলে, জি, কিছু বলবেন? তোমার বাপে কয় ইয়াজ বাসায় নাই? আসলে বাবা বাইরে গিয়েছে, অফিসে যেতে হয় তো। ও, ভালো কথা। তা আরোহীর বিয়াতে গেছিলা? প্রাচী আবারও ওই বিষাক্ত অতীতটা মনে করে। নিজেকে সামলে বলে, জি না। ও হ হ, জানা আছে। আইরিন আর কিছু বলার আগেই মিসেস লারা খাবার নিয়ে আসেন। আপা, এই নিন। এখন কি টেবিলে দিব? না না, এখানেই খাবো। আর শোনো, তোমার জামাইরে আজকে জলদি আসতে বইলো। আচ্ছা। হুম। আমি আবার আনোয়ারের বাড়িতে গিয়েছিলাম, সেই বিয়াতে আসতে পারি নাই, তাই 2 দিন ওখানেই ছিলাম। আমার ভাইটা তো খোঁজই নেয় না। বশ করে রাখছো তো। আইরিন খেতে শুরু করে। প্রাচীর রাগ হচ্ছে প্রচুর। এই মহিলা ভাবে কি নিজেকে? প্রাচীকে রাখতে দেখে লারা ইশারায় চুপ থাকতে বলে। আইরিন খাওয়া শেষ করে গেস্ট রুমে চলে যায়। প্রাচী লারাকে বলে, মা, এসব কি? সে বেশি কথা বলে ফেলছে কিন্তু। আহ প্রাচী, তুই তো জানিসই উনি এমন, একদমই বিয়াদবি করবি না ওনার সাথে। তোকে আমি সেই শিক্ষা দেইনি।
ওনার খোঁজ রাখে না ওনার বিহেভিয়ারের জন্য, ঠিক আছে? আর সে তোমাকে দোষ দেয় কিভাবে? আচ্ছা কি হয়েছে বলতো? উনি দোষ দেয় বলে কি আমার দোষ হয়ে গেল? কিন্তু মা, লারা প্রাচীকে থামিয়ে দিয়ে বলে, হুম, বাদ দে, চল ব্রেকফাস্ট করবি। দেখছিস কয়টা বাজে? প্রাচী মিসেস লারার সাথে ব্রেকফাস্ট করতে চলে গেল। এইদিকে জাহিন কেবিনে ছিল, মাথায় হাত দিয়ে কিছু একটা ভেবে চলেছে সে। এরই মধ্যে কালো কোট পরিহিত একজন ব্যক্তি তার কেবিনে ঢুকলো। জাহিন তাকে খেয়াল করেনি। সে জাহিনকে বলল, স্যার, আপনি কি চিন্তিত? জাহিন ওপরে তাকিয়ে লোকটাকে দেখে একটা হাসি দিয়ে বলে, হুম, কিছুটা। কিন্তু কেমন খবর এনেছো? লোকটা সামনের চেয়ারে বসলো। স্যার, বড় সাহেব তো একদম ফাটিয়ে দিয়েছে, কি নিখুঁত অভিনয় তার। জাহিন খুশি হয়ে বলে, হুম, স্ক্রিপ্টটা আমি লিখেছি, বুঝেছো? আচ্ছা শোনো, সব ঠিকঠাক তো? জি, সব ঠিকঠাক। এখন এভাবে সব হয়ে গেলেই বাঁচি। আচ্ছা, তুমি এখন যাও, এখানে কেউ যেন না দেখে তোমায়। আমি পেশেন্ট দেখতে যাব। লোকটি দ্রুত জাহিনকে সালাম দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে জাহিনের কাছে খবর আসলো একজন পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। সে দ্রুত সেখানে গেল। রাতে একসাথে খেতে বসেছে সবাই, প্রাচী, মিস্টার ইয়াজ আর আইরিন। কিছুক্ষণ আগেই ইয়াজ বাসায় এসেছেন। মিটিং এর কারণে আজ আসতে লেট হয়েছে। তিনি বাসায় এসে আইরিনকে দেখে বেশ অবাক হয়েছে। কোনো কারণ ছাড়া যে তার বোন তার কাছে আসেনি সেটা খুব ভালো করেই তিনি বুঝতে পেরেছেন। আসার পর থেকেই তিনি দেখছেন বিভিন্নভাবে প্রাচী আর লারার সাথে খারাপ ব্যবহার করছেন। যদিও আগেও করত, কিন্তু এখন ইয়াজের কাছে ব্যাপারটা অনেক বেশি খারাপ লাগছে। খেতে খেতে হঠাৎই আইরিন বলে উঠল, ইয়াজ, আপা কিছু বলবি? শুনলাম তোর মাইয়ার জামাইয়ের লগে নাকি আরোহীর বিয়া হইতেছে, সত্যি? প্রাচী গলা দিয়ে খাবার নামছে না কথাটা শোনার পর থেকে। সে কোনো রকমে নিজেকে সামলে এখানে বসে আছে। ইয়াজ আইরিনকে বললেন, শোনো আপা, তুই এই বিষয়ে জানিস না, তাই কথা বলিস না। আমার মেয়েটা শুধু শুধু কষ্ট পাবে। আইরিন মুখ ভেংচি কেটে বললেন, হুম, যখন বিয়া ভাঙছিল তখন কই ছিল তোর মাইয়ার কষ্ট? যত সব। আজকালকার মাইয়ারা ভালোভাবে সংসার করতেও পারে না। পারবে কেমনে? খালি তো বাইরের দিকে মন থাকে। প্রাচী আর সহ্য করতে পারল না। সে উঠে চলে গেল, কোনো রকমে বেসিংয়ে হাত ধুয়ে নিজের ঘরে চলে গেল। রারা এসব সহ্য করতে পারলেন না। সাথে সাথে মিস্টার ইয়াজও খেপে গেলেন। আপা, তুই কি কোনোদিনও ভালো হবি না? আইরিন চোখটা বড় বড় করে ইয়াজের দিকে তাকালেন। কি বললি তুই? ঠিকই বলেছি। সেই কখন থেকে দেখছি তুই লারা আর প্রাচীকে বিভিন্নভাবে অপমান করছিস। আগেও করেছিস, কিন্তু কিছুই বলিনি। কিন্তু এখন আমার মেয়েটার পেছনে পড়েছিস কেন? ও নিজের জীবনটাকে অতীত থেকে বের করে নতুনভাবে শুরু করতে চাচ্ছে। সেটাও দেখছি তোর জন্য হবে না। আইরিন খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালেন। শোন, আমি বলছিলাম না, এই মায়ারাই তোর মান সম্মান ডুবাবে, দেখছস আমার কথা কেমনে মিলল? সবে তো শুরু, আরো কত কিছু হইব আল্লাহই জানে। আইরিন চলে গেলেন। মিসেস লারার চোখের কোণে পানি চলে এসেছে। তিনি ইয়াসকে বলেন, শুনে রাখো, আমার মেয়েকে নিয়ে এর পরের বার কিছু বললে আমি কিন্তু মেনে নিব না। এই বলে তিনিও চলে গেলেন। ইয়াজ হাত ধুয়ে মাথায় এক হাত দিয়ে বসে রইলেন। আইরিন আসার পর থেকেই ঝামেলা হচ্ছে। ইয়াজ এতটুকু বুঝতে পেরেছে যে আইরিন থাকতে প্রাচী স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। ইয়াজের মাথায় আসে না যে তার মেয়েদের নিয়ে আইরিনের কি এত সমস্যা। নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে প্রাচী। কান্না করার মতো শক্তি তার নেই। কিছু কথার উত্তর দেওয়া যায় না। এই যে আইরিন যে কথাগুলো বলল, এর উত্তর কি আদৌ দেওয়া যেত? প্রাচী বুঝতে পারে না কেন বারবার সেই বিষাক্ত অতীত তার সামনে নিয়ে আসা হয়। সে তো এসব কিছু থেকে বের হতে চায়। তারও তো একটা সুন্দর জীবনের প্রয়োজন আছে। আয়েশকে যখনই ভোলার চেষ্টা করে তখনই কোনো না কোনোভাবে সে সামনে চলে আসবেই। প্রাচী এসব ভাবছিল, তখনই আর ফোনে কল আসে। আননোন নাম্বার। প্রাচী ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা বাজে। সে কলটা রিসিভ করলো। অপর পাশ থেকে একটা পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল,
কেমন আছো? ঘোর লাগা কণ্ঠে সে প্রথমবারের মতো আলাদা শিহরণ বয়ে গেল। পরেক্ষণেই সে বুঝতে পারল কণ্ঠটা আসলে জাহিনের। কাঁপা কাঁপা গলায় যা প্রাচী বলল, ভালো আছি আমি, আপনি? জাহিন একটা মুচকি হাসি দিয়ে বলল, ভালো আছি আমি। কি করছো? ঘুমানোর জন্য ঘরে এসেছিলাম। খেয়েছো? হুম। আপনি খেয়েছেন? না, এখনো বাসায় যাইনি। ও আচ্ছা, তুমি কি নিজের সিদ্ধান্ত নিয়েছো নাকি আরো টাইম লাগবে? জাহিনের এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত বনে যায় প্রাচী। না মানে, আর কিছুদিন সময় লাগবে। জাহিন একটা হাসি দেয়। আচ্ছা প্রাচী, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? এমন ভাবে কথা বলছো কেন? টাইম নাও না, নো প্রবলেম। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিল প্রাচী। সে একটা কথা ভেবে অবাক হলো যে জাহিনের কণ্ঠ এত কম সময়ের জন্য শুনেও মনে রেখেছে। কে জানে, হয়তো প্রাচী মনোযোগ দিয়ে শুনেছিল বলে মনে আছে। পরের দিন বিকালে প্রাচী একটু আগেই নিচে নেমেছে। সারাদিন বেশিরভাগ সময়ই নিজের ঘরেই ছিল সে। আসলে আইরিনের সামনে পড়তে চায়নি সে, কিন্তু এখন আসতে হলো। জাহিন কল করে বলল রেডি হয়ে একটু নিচে আসতে। কি যেন একটা জরুরি কাজ আছে, অনুরোধ করেছিল। তাই প্রাচী আর ফেলতে পারেনি। নিচে আসতেই সে দেখলো আইরিন বসে বসে পান চিবোচ্ছে। লারা তার পাশেই বসে আছে। প্রাচীকে নিচে আসতে দেখে লারা বললেন, কিরে মা, কোথাও যাচ্ছিস? হুম মা, জাহিন কল করে বলল কোথায় যেন যাবে। কত কিছু যে দেখা লাগবে, আল্লাহ। প্রাচীর এখন আইরিনের কথা শুনতে মন চাচ্ছে না, তাই সে বাইরে চলে যেতে নিলেই জাহিন ভেতরে আসে। দরজা খোলাই ছিল, তাই সরাসরি ভেতরে এসে লারাকে সালাম দেয়। আইরিন জাহিনকে দেখে বলে, এই পোলার সাথে বাইরে যাবে? হাই হাই, কি দিন দুনিয়া আসলো রে। মাইয়া একটা মানুষ, তাও আবার অবিবাহিত একটা পোলার সাথে বাইরে যাবে। জাহিন ভুরু কুচকে আইরিনের দিকে তাকায়। লারাকে বলে, আরে শাশুড়ি মা, আপনি তাকে বলেননি প্রাচীর সাথে আমার বিয়ে? আসলে বাবা, এখনো কাউকে জানানো হয়নি। ও আচ্ছা আন্টি, আমি জাহিন খান, প্রাচীর হবু বর। ভালো থাকবেন, আমি যাই। এই বলে প্রাচীর হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসলো। প্রাচীর চুপ করেই আছে। জাহিন বলে, ওনার চেহারা দেখে বোঝাই গিয়েছিল যে এমন খোঁচামারা কথা বলে। উত্তর সেভাবেই দিতে হবে। কিছু মনে করবেন না, আসলে উনি অমনি। হুম, সেটা বুঝতে পেরেছি। চলো। দুজনে গাড়িতে ওঠে। জাহিন একটা শপিং মলের সামনে গাড়ি থামায়। প্রাচী জিজ্ঞাসা করে, এখানে কেন এসেছি? শুনেছি মেয়েদের যখন মন খারাপ থাকে তখন নাকি শপিং করলে মন ভালো হয়ে যায়। নামো এখন। প্রাচী গাড়ি থেকে নেমে পড়লো। ভেতরে গিয়ে একটা জায়গায় ঘুরতে লাগলো। একটা সময় একটা শপের সামনে এসে দাঁড়িয়ে পড়লো জাহিন। প্রাচীকে নিয়ে ভেতরে গেল। একটা গাউন ছিল পুরো সাদা রঙের, তার ওপরে সাদা স্টোন বসানো। সেটা কিনে নিল জাহিন। প্রাচীকে বলল, কিছুদিন আগে এটা দেখেছিলাম, দেখেই আমার পছন্দ হয়েছিল, তাই কিনলাম। এটা তোমার। আমার দরকার নেই, আপনি কেন শুধু শুধু কিনলেন? আমার দরকার আছে, নাও এটা। জোর করে প্রাচীর হাতে প্যাকেটটা ধরিয়ে দিল সে। বাইরে আসতেই একটা জায়গায় চোখ আটকে যায় প্রাচীর। আয়ুষ আর আরোহী আসছে। মনে হচ্ছে এই শপেই আসবে। প্রাচী ফট করে জাহিনের হাত নিজের হাতের সাথে বাঁধনের মতো করে ধরলো। প্রাচীর এমন কাণ্ডে জাহিন বেশ অবাক হলো। হঠাৎই তার চোখ পড়লো আয়ুষের দিকে। জাহিনের বুঝতে আর বাকি রইল না কেন প্রাচী তার হাতটা ধরেছে, কিন্তু প্রাচীকে সেটা বুঝতে দিল না। আয়ুষের চোখও প্রাচীর দিকে আটকে গেল। প্রাচী ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে জাহিনকে নিয়ে সেখান থেকে চলে আসলো। গাড়ির কাছে এসে জাহিনকে বলল, আজকে বাসায় যাই, আমার ভালো লাগছে না। জাহিন প্রাচীর কথা মতো তাকে বাসায় দিয়ে আসলো। এরই মধ্যে কেটে গেল আরো 4টা মাস। এই 4 মাসে জাহিন অনেক টাইম দিয়েছে প্রাচীকে। অবাক করার মতো বিষয় হলো ওই রাতের পর বিয়ে নিয়ে কখনো কোনো কথা বলেনি জাহিন। প্রাচীও আর কিছু বলেনি। তবে জাহিনের প্রতি অনেক বিশ্বাস জন্মেছে প্রাচীর মনে। দ্বিতীয়বার এমন বিশ্বাস কারোর ওপরে তার জন্মালো। তবে ভালোবাসা অবধি এখনো গড়ায়নি। প্রাচী নিজেও জানে না জাহিন তাকে ভালোবাসে কিনা। দুই পরিবার প্রাচীকে অনেক সাপোর্ট করেছে, আর একই সাথে অনেক টাইমও দিয়েছে
প্রাচী ভাবলো এবার নিজে একটা সিদ্ধান্ত নিতে হবে। সে সারা রাত ভাবলো। পরের দিন সকালে জাহিনকে কল দিল। হ্যালো। হুম, বলো। আপনি কি ব্যস্ত? আজকে একটু কম ব্যস্ততা। কেন, কিছু বলবে? আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনাকে জানাতে চাই। একবার দেখা করুন। আচ্ছা, আমার চেম্বারে চলে এসো। ওকে। কলটা কেটে প্রাচী লারাকে বলে বেরিয়ে পড়ল জাহিনের চেম্বারের উদ্দেশ্যে। অফিসে বসে নিজের ল্যাপটপে কাজ করছিল মিস্টার ইয়াজ। হঠাৎই তার ফোনে টুংটাং আওয়াজ আসে। ফোন হাতে নিয়ে তিনি দেখেন একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজের উপরে ক্লিক করে কয়েক সেকেন্ডের জন্য তার হার্টবিট বেড়ে যায়, কারণ সেখানে কয়েকটা ছবি ছিল। কাপা কাপা হাতে তিনি ছবিগুলোর ওপরে হাত বোলালেন। স্পষ্ট প্রাচীকে দেখা যাচ্ছে তার জামার কিছু কিছু অংশ ছিঁড়ে গিয়েছে, মুখটাও ফ্যাকাশে। ইয়াজের হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেয়ের এই অবস্থা সে মেনে নিতে পারছে না। হঠাৎই একটা কল আসে ইয়াজের নাম্বারে। সে দ্রুত রিসিভ করতেই ওপাশ থেকে পুরুষ কেউ বলে, কি হলো মিস্টার ইয়াজ? মেয়ের ছবিগুলো দেখেছেন? কেমন লাগলো এই রূপে দেখতে মেয়েকে? কে তুমি? আর আমার মেয়ে কোথায়? অপর পাশ থেকে অট্ট হাসির আওয়াজ আসে। মেয়ের জন্য অনেক দরদ, তাই না? কিন্তু আফসোস, তাকে তো আর পাবেন না। তুমি কার মেয়েকে নিয়ে কথা বলছো? ভুলে যেও না আমি তোমার কি হাল করতে পারি, কোনো ধারণা আছে তোমার? অপরজন শেষ কথা একটা বলল, সবকিছু টাকা আর ক্ষমতা দিয়ে হয় না মিস্টার ইয়াজ। কলটা কেটে গেল। ইয়াজ আরেকবার কল দেওয়ার ট্রাই করলো, কিন্তু ফোনটা সুইচ অফ। আরেকটা কল আসলো তার ফোনে। এবার কলটা জাহিন করেছে। রিসিভ করতে জাহিন বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। প্রাচী বলেছিল যে আমার সাথে দেখা করবে প্রায় 2 ঘন্টা আগে, এখনো আসেনি। আমি অনেকবার কল করেছি, কিন্তু ফোনটা সুইচ অফ বলে। আপনি জানেন ও কোথায়? জাহিন, অনেক বড় বিপদ হয়েছে। কি হয়েছে আঙ্কেল? কোনো সমস্যা? প্রাচী কোথায়? প্রাচীকে কেউ কিডন্যাপ করেছে। হোয়াট? কি বলছেন? আমি ঠিকই বলছি বাবা। একটু আগে আমার ফোনে প্রাচীর ছবি এসেছে। মেয়েটার মুখ একদম ফ্যাকাশে। আর তার কিছুক্ষণ পর কল করেছিল একটা ছেলে। আমি জানি না ওকে। আমার মেয়েকে কি করেছে। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আসছি। আর আমার এক কাছের বন্ধু থানার ওসি, আমি তাকে কল করি। ঠিক আছে? না, পুলিশ আগেই আনবেন না, আমি দেখছি। আগে বাসায় আসি। আচ্ছা, আমিও আসছি। মিস্টার ইয়াজকে অসময়ে বাসায় আসতে দেখে বেশ অবাক হলেন রালা। তিনি ইয়াজের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? আজকে অসময়ে বাড়িতে আসলে? আর মুখটা এমন কেন? প্রাচী কখন বের হয়েছিল বাসা থেকে? সে তো আরো অনেকক্ষণ আগে জাহিনের সাথে দেখা করবে বলে বের হয়েছিল। আমি ওকে এখনই কল করতাম। আচ্ছা, জাহিন কি এসেছে? লারা ভুরু কুঁচকে বলল, জাহিন কেন আসবে? আচ্ছা, আমি বরং প্রাচীকে কল করি। লারা যেতে নিলে কলিং বেল বেজে ওঠে। সার্ভেন্ট গিয়ে দরজাটা খুলে দেয়। জাহিন এসেছে। সে ভেতরে এসে স্বাভাবিকভাবেই লারাকে সালাম দেয়। লারা এখন জাহিনকে একা দেখে জিজ্ঞাসা করে, জাহিন, তুমি একা কেন? প্রাচী কোথায়? জাহিন ফট করে উত্তর দেয়, ওর একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, সেখানেই আছে। দেখেছো মেয়ের কাণ্ড? এদের নিয়ে আর পারি না। জাহিন ইয়াসকে বলে, আঙ্কেল, চলুন আমরা একটু ঘরে যাই। কেন, তোমরা কি করবে? আহা, কিছু কথা আছে জরুরি। তুমি কি যেন করছিলে, সেটাই করো, যাও। ইয়াজ আর জাহিন ভেতরে গেল। লারা কিছুই বুঝতে পারছে না এদের কাণ্ড। কি করতে চাচ্ছে কে জানে। ঘরে এসে ইয়াজ জাহিনকে বলে, লারাকে কিছু বলার দরকার নেই, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। ওকে আঙ্কেল, এখন কাউকে জানানোর দরকার নেই। আপনার কি কাউকে সন্দেহ হয়? আমার তো শত্রুর অভাব নেই বাবা, বিজনেসের কারণে অনেক শত্রু। এখন কার নাম বলবো, আর কয়জনকেই বা ধরবো? আঙ্কেল, প্রাচী তো বিপদে আছে, সবকিছু তাড়াতাড়ি করতে হবে। দ্রুত ব্যবস্থা নেওয়াটাই উত্তম। এর জন্য আমি পুলিশের কথা বলেছিলাম। জাহিন কিছু বলতে যাবে তার আগে একটা কল আসে ওর ফোনে। দ্রুত কলটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে সে, কিন্তু কি বলে সেটা বোঝা যায় না। কলটা কেটে জাহিন ইয়াজকে বলে, আঙ্কেল, আমি একটা জায়গায় যাচ্ছি,
হয়তো প্রাচীকে পেয়ে যেতে পারি। ইয়াসকে কিছু বলার সুযোগ না দিয়েই জাহিন চলে যায়। ইয়াজ বুঝতে পারলো না জাহিন কিভাবে প্রাচীর খোঁজ পেল, আর এভাবে চলেই বা গেল কেন। তাহলে কি জাহিন আগে থেকে প্রাচীর খোঁজ নিয়েছিল? এসব ভাবছিল ইয়াজ। এর মধ্যেই লারা চলে আসে। জাহিন ওভাবে চলে গেল কেন? ওর একটা কাজ আছে। আমার কাছে মিথ্যা বলবে না। কি হয়েছে আমার মেয়ের সাথে? আমি সব শুনেছি। এখন বলো, কোথায় আমার প্রাচী? দেখো, পেয়ে যাবো ওকে, চিন্তা করো না, সমস্যা নেই কোনো। সমস্যা নেই মানে? আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। আমার মেয়েকে এনে দাও। শান্ত হও লারা, জাহিন গিয়েছে তো, দেখবে ঠিক পেয়ে যাবে। লারা কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পরে ঘরে আনোয়ার, ফারহানা আর প্রহরও আসে। লারাকে এভাবে কান্না করতে দেখে তারা ঘাবড়ে যান। প্রহর মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, কান্না করছো কেন? লারার হুঁশ নেই। ইয়াজ বলে, প্রাচীকে কেউ কিডন্যাপ করেছে। কি? ইয়াজ আনোয়ার আর ফারহানাকে উদ্দেশ্য করে বলে, এই অবস্থায় প্রহরকে কেন নিয়ে এলেন? ও আসতে চেয়েছিল ভাইজান। আর তার আগে বলুন কি শুনি। আর প্রাচীর কি হয়েছে? ইয়াজ সবাইকে সবকিছু খুলে বলেন। জাহিন বলল যে পুলিশ ডেকো না, আর আপনিও শুনলে নিলেন, হ্যাঁ? আর ও কিভাবে জানলো প্রাচী কোথায়? আমি জানি না, হয়তো কোনো কারণ আছে। প্রহর চুপচাপ বসে রয়েছে। ফারহান এর পাশে ওকে ধরে রেখেছে। হঠাৎ সে বলে ওঠে, মা, ফারহানকে কল দিন, ও তো সাহায্য করতে পারবে। শহরের অনেক জায়গা ওর চেনা আছে। আচ্ছা মা, তুই টেনশন করিস না, আর বাচ্চাটার জন্য নিজেকে শান্ত রাখ। প্রহর কোনো উত্তর না দিয়েই ওভাবে বসে থাকে। জাহিন একটা পুরনো গোডাউনের সামনে দাঁড়িয়ে আছে। চারপাশে ভালোভাবে দেখে। সে ভেতরে যায়। কেউ নেই, পুরনো ফাঁকা। আর হঠাৎই একটা চেয়ারে বাঁধা অবস্থায় সে প্রাচীকে দেখতে পায়। প্রাচীর জামা কাপড় কিছুই ঠিক নেই, মুখে হাতে পায়ে নখের দাগ। অজ্ঞান হয়ে আছে সে। জাহিন দৌড়ে প্রাচীর কাছে যায়। ওর বাঁধনটা খুলে নিজের কোলের ভেতরে নিয়ে নেয়। জাহিনের চোখ বেয়ে টপ টপ করে পানির ফোঁটা গড়িয়ে পড়ে। প্রাচীর শরীরে রক্তে মাখামাখি, মুখটা একদম শুকনো। মাত্র কিছু ঘন্টার ব্যবধানে কি হয়ে গেল? জাহিন সময় নষ্ট না করে প্রাচীকে কোলে তুলে নেয়। তখনই কেউ বলে ওঠে, কি ব্যাপার, চলে যাচ্ছ নাকি? জাহিন সামনের দিকে তাকিয়ে দেখে একটা ছায়া মূর্তি দেখতে পায়। জাহিন বলে ওঠে, কে তুই, হ্যাঁ? সামনে কেন আসছিস না? একটা মেয়েকে এমন অত্যাচার করতে লজ্জা করে না? সাহস থাকলে সামনে আয়। ছায়ামূর্তি ধীরে ধীরে সামনে এগোতে থাকে। ছায়ামূর্তিটা আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো। একটা সময় হালকা আলোয় তার মুখটা দৃশ্যমান হয়ে উঠল। নিজের সামনেই এসে মানুষটাকে দেখে জাহিনের চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম। তুই? তার মানে এইসব কিছুর পেছনে তুই ছিলি? ফারহান একটা হাসি দিল। বিশ্রী লাগলো জাহিনের কাছে। হুম, মাই ইনোসেন্ট ব্রাদার, তুই তো কিছুই বুঝিস না। দেখ, আমাকে কেউ সন্দেহ করেনি, কিন্তু তুই এখানে কেন এলি বলতো? কিভাবে জানলি? আমার প্ল্যানটা একটু খারাপ করে দিলি। ভাইয়া, তুই এসব কেন করেছিস? আবার গর্ব করে স্বীকারও করছিস। প্রাচী তোর কি ক্ষতি করেছিল? ওফ জাহিন, তুই না বড্ড বোকা। জানিসই তো, আমি কারণ ছাড়া কিছুই করি না। সব কিছুর একটা লিমিট থাকে ভাইয়া। তোকে এখনো সম্মান দিচ্ছি বলে কথা ঘোরাবি না। আচ্ছা, ভাবির কথা ভাবিসনি একবারও? প্রাচীকে কেন কিডন্যাপ করেছিস? সোজা সাপটা উত্তর দে। আমি তোর কাছে উত্তর দিতে বাধ্য নই জাহিন। আর প্রাচীকে এখানে রেখে চলে যা, আর কাউকে কিচ্ছু বলবি না। আমাকে কি ছোট বাচ্চা পেয়েছো যে যা বলবে তাই করব? ওকে, তাহলে মরার জন্য প্রস্তুতি নে, আর প্রাচীকে আমার কাছে দে। ভাইয়া, তুই কি করতে চাইছিলি? আর প্রাচীকে আমি তোর হাতে তুলে দেব ভাবলি কি করে? ও আমার হবু বউ। হুম, হবু বউ। ও কি রাজি ছিল নাকি? যাই হোক, যা বলেছি কর, না হলে আমি ভুলে যাব তুই আমার ভাই। তোর সাহস দেখে সত্যি আমি অবাক হচ্ছি। মানে সিরিয়াসলি, নিজেকে কি ভাবিস আমি তোকে ভয় পাই? এখানে কে কাকে ভয় পায় তা নিয়ে গবেষণা চলছে না। সো এইসব কুল ডায়লগ বন্ধ কর। দেখ, প্রাচীর অবস্থা ভালো না।
এখন তুই ওর সাথে এমন কেন করলি তা বল। আমি ওকে নিয়ে হসপিটালে যাব। আমি যা বলেছি তাই কর জাহিন। একবারের বেশি দুইবার আমি কথা বলতে পছন্দ করি না। জাহিন বেশ বিরক্ত হলো, এরপরও নিজেকে সামলে নিল। আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি ভাইয়া, কেন করেছিস এই সব? কারণ আমি প্রাচীকে ভালোবাসি। উত্তর পেয়েছিস? ভাইয়া, তুই বিবাহিত। প্রহর ভাবির কথা কি চিন্তা করিসনি তুই? আর তোদের অনাগত বাচ্চাটা, ওর কথা ভাবলে তো এরকম একটা কথা মুখ দিয়েও বের হতো না। না, আমি কারোর কথাই ভাববো না। আমি শুধু জানি প্রাচী আমার। এখন বেশি কথা না বলে ওকে দে। ফারহান জাহিনের কাছ থেকে প্রাচীকে নেওয়ার জন্য পা বাড়ালো। জাহিন কিছু করতে পারছে না, কারণ কোলে প্রাচী। হঠাৎই ফারহান কাউকে ডাক দিল। দুজন লোক এসে জাহিনের কাছ থেকে প্রাচীকে নিয়ে নিল। জাহিনও আটকায় না, কারণ প্রাচী কোলে থাকলে সে কিছুই করতে পারবে না। প্রাচীকে নিয়ে তারা দুজন আবার সেই চেয়ারটাই বসিয়ে দিল। জাহিন ফারহানকে বলল, তো ব্রাদার, তুমি কি আমার কথা মতো কাজ করবে, নাকি তোমাকে পরপারে পাঠানোর ব্যবস্থা করব? হুম, তোকে আমি ভয় পেই না, আগেই বলেছি। এখন বল, প্রাসীকে যদি ভালোবাসিস, তো প্রহর ভাবিকে বিয়ে করে তার জীবনটা কেন নষ্ট করলি? আমি প্রাচীকে যেদিন প্রথম দেখি সেদিনই ভালোবেসে ফেলি, কিন্তু বাধ্য হয়ে প্রহরকে বিয়ে করতে হয় শুধুমাত্র ওর বাবার জন্য। এরপর থেকে আমি প্ল্যান করতে থাকি কিভাবে প্রাচীকে নিজের করে পাবো, কিন্তু প্রহরের জন্য তা সম্ভব হচ্ছিল না। এরপর হঠাৎ শুনি আয়ুষের সাথে প্রহরের বিয়ে, মানে প্রাচীর বিয়ে। এরপর আমি প্ল্যান করি এই বিয়ে ভাঙবো। আমি আরোহীকে জানতাম ও প্রাচী আর প্রাচীর পরিবারকে অপছন্দ করত। আমি আর আরোহী মিলে ওই ছবিগুলো তুলি, এডিট করে সেখানে প্রাচীর চেহারাটা দিয়ে দেই। আরোহী সেগুলো আয়ুষকে দেখায়। আবার প্ল্যান সফল হয়েছিল, কারণ আয়ুষ বিয়েটা ভেঙে দিয়েছিল। পরে আরোহী আয়ুষকে বিয়ে করে নেয়। আমি ভেবেছিলাম এখন প্রাচীকে নিয়ে দেশের বাইরে চলে যাব, কিন্তু তার হতে দিলি কই। যাই হোক, মরার জন্য রেডি হ। নিজের কথা শেষ করে আশেপাশে তাকালো সে, চারিদিকে ভালো করে লক্ষ্য করে ওই দুইজন কালো পোশাক পরিহিত লোককে বলল, যাও, তোমরা জাহিনের খাতির যত্নের ব্যবস্থা করো। আর জাহিন, আমি এখন যাই, ওকে? এক মিনিট, মিস্টার ফারহান খান। হঠাৎ কারোর কণ্ঠ শুনে থমকে গেল ফারহান। পেছনে ঘুরে প্রহরকে দেখতে পেল সে। সাথে আনোয়ার আর ইয়াজও আছে। প্রহরের চোখের কোণে পানি চিকচিক করছে, কণ্ঠ ধরে আসছে। সে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। ফারহানের এই রূপ তার কাছে একদমই নতুন। প্রহর ফারহানের কাছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো গালে। ফারহান গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সি, আমার ভাবতেও লজ্জা হয় তোমাকে আমি ভালোবেসেছিলাম। শেষ পর্যন্ত আমার বোনকে নিয়ে তুমি। আমার বলতে ঘেন্না লাগছে। পেছন থেকে মিস্টার ইয়াজ বলে ওঠে, তোকে আমি পুলিশে দেব। এই বলে তিনি প্রাচীর কাছে চলে যান। চেয়ার থেকে উঠিয়ে নিজের কোলে নিয়ে নেন জাহিনকে, বলেন, জাহিন, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি এদিকটা সামলাও। ইয়াজে চলে গেলেন। আনোয়ার চৌধুরী ছেলের কাছে এসে বলেন, লজ্জা লাগছে তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে। একবার প্রহরের আর ওর অনাগত সন্তানের কথা ভাবতে পারতি। প্রহরের দিকে ঘুরে বলেন, চল মা, এখানে আর থাকতে হবে না। ফারহান নামের কেউ ছিল সেটা ভুলে যা, ও মরে গিয়েছে আজ থেকে। তিনি প্রহরকে নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে প্রহর একবার পেছনে ঘুরে তাকিয়ে ফারহানকে দেখল। চিরচেনা ফারহান এখন আর আগের মতো নেই। সে এখন অনেক দূরত্বে অবস্থান করছে। প্রহরের এক কথায় ঘৃণা হচ্ছে। এই মানুষটাকে ভালোবাসলো সে, যে কিনা তার সাথে তার বোনের জীবনটাও শেষ করতে চেয়েছিল। সবাই চলে গেলেন। জাহিন আর ফারহান এখানে একা। আর ওই দুইজন এক পাশে বসে আছে। জাহিন ফারহানের দিকে একবার তাকিয়ে বলল, খারাপ লক্ষ্য পূরণ হয় না। জাহিনও চলে গেল। ফারহান ওই দুইজনকে বলল, দেখছিস কি, আমাদের কাজ বাকি, পুলিশ আসতে পারে, চল এখান থেকে। হসপিটালের করিডোরে সবাই বসে আছে। জাহিনের হসপিটালেই আনা হয়েছে প্রাচীকে। লারাকে ফারহানা সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে মিডিয়া খবর পেয়ে গিয়েছে। পুলিশ নিজে থেকেই ইয়াজের সাথে দেখা করতে এসেছে। প্রহর এক কোনায় দাঁড়িয়ে আছে। লারা বা ফারহানা এখনো কিছুই জানে না
ফারহানের সম্পর্কে। জাহিন ডক্টরের সাথে কথা বলছে। তিনি জাহিনকে খবর দিয়েছেন। জাহিন ভেতরে গিয়ে দেখতে পেল প্রাচী বেডে শুয়ে আছে, মুখটা মলিন। জাহিন বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারল না। ডক্টর মাহিমা, তিনি জাহিনের ভালো ফ্রেন্ড। সে জাহিনকে বলো, জাহিন, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তার আগে বলো, মিস্টার ইয়াজের মেয়ে তোমার সম্পর্কে কি কিছু হয়? জাহিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার হবু স্ত্রী। এখন বলো। তুমি তো বুঝতেই পারছো যে ওর সাথে কি হয়েছে। আমি জানি, কিন্তু এখন কাউকে এসব নিয়ে বলার কোনো দরকার নেই। আর কারণ জিজ্ঞাসা করিস না প্লিজ। আপাতত আমার কথাটা শোন, ওর সর্বোচ্চ খেয়াল রাখবি। আর আমি তো আছি। মাহিমা বলল, ওকে, আমি ট্রিটমেন্ট শুরু করছি। তবে এটা কিন্তু পুলিশ কেস। আমি তোর কথা মতো চুপ থাকছি। তবে মেয়েটার এই হাল কিভাবে হলো সেটা পরে বলবো, এখন ওকে দেখ। জাহিন বাইরে এলো। মিস্টার ইয়াজ তাকে বলল, আমার মেয়ে কেমন আছে এখন? ওর সাথে দেখা করতে পারবো? আঙ্কেল, এখন দেখা করতে পারবেন না, ডক্টর দেখছে। ও সুস্থ হয়ে যাবে তো? জাহিন ইয়াজের হাতটা মুঠোই করে নিয়ে বলল, প্রাচী সুস্থ হয়ে যাবে আঙ্কেল, কিচ্ছু ভাববেন না। আর ফারহান, ওর কি হবে? ওকে তো রেখে চলে আসলাম, ওকে আমি শেষ করে ফেলবো। আঙ্কেল, আপনি এখানে থাকুন, আন্টির খেয়াল রাখুন, ওইসব আমি দেখব। তখন ফারহানা চলে আসে, জাহিনকে বলে, আচ্ছা ফারহান কোথায়? জাহিন, তুই ওকে কল দে তো। আপা, ওর জন্যই তো আজ আমার মেয়ের এই অবস্থা। মানে? মা, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো, আমার সাথে আসো। দাঁড়া তুই। ভাইজান, আপনি বলুন। এরপর ইয়াজ ফারহানাকে সব কিছু খুলে বললেন। তিনি কোনো উত্তর না দিয়ে প্রহরের পাশে গিয়ে বসলেন। প্রহর হঠাৎ করে তাকে জড়িয়ে ধরল। আম্মা, আমি কি দোষ করেছিলাম? আমার সাথে কেন এমন হলো? ফারহান কেন এমন করলো? আমি ওকে কত ভালোবাসতাম। আমি কি ও কিনা আমাকে। চুপ কর মা, আমি সব শুনেছি। ওকে ছাড়বো না, নিজের পাপের শাস্তি ও পাবে। রাতে প্রাচীকে বেডে দেওয়া হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। বিভিন্ন টিভি চ্যানেলে এইসব নিয়ে রিপোর্ট করা হয়েছে। জাহিন একা হাতে সব সামলেছে। প্রহর বেশ দুর্বল হয়ে গিয়েছে, মাঝখানে একবার জ্ঞান হারিয়েছিল। ওকেও ভর্তি করা হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে ওকে। লারা এখন অনেকটাই স্বাভাবিক। অন্তত মেয়েটা বেঁচে আছে, তার কাছে ফিরেছে। তাকে সব বলেছে ফারহানা। ফারহানের ব্যাপারে শুনে তিনিও নিশ্চিন্ত। লারাকে জোর করে বাসায় নিয়ে গিয়েছে ইয়াজ। হসপিটালে এখন জাহিন আর ফারহানা আছে। বাকি সবাই বাসায় গিয়েছে। জাহিন সবাইকে এখন ফারহানকে নিয়ে ভাবতে নিষেধ করেছে। মাঝরাতে জাহিন কেবিনে ঢোকে। প্রাচী ঘুমিয়ে আছে, পাশে নার্স ছিল। জাহিনকে দেখে সে চলে গেল। জাহিন প্রাচীর পাশে বসে আছে, ওর হাতগুলো মুঠোয় ভরে নিয়ে একটা চুমু দেয়। কেন জানি প্রাচীকে এই অবস্থায় দেখতে পারছে না সে। আমার একটা ভুলের কারণে তুমি এতটা কষ্ট পেয়েছো। ওরা অনেক কষ্ট দিয়েছে না? আমি কাউকে ছাড়বো না। তোমার প্রতি করা প্রত্যেকটা অত্যাচারের হিসাব ওদের দিতে হবে। আমার একমাত্র প্রমত্তা, প্লিজ আমার কাছে ফিরে এসো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। জাহিন বুঝতেই পারেনি কখন কান্না করে দিয়েছে সে। সে দ্রুত কেবিন ত্যাগ করে, নার্সকে প্রাচীর কাছে রেখে প্রহরের কেবিনে যায়। সেখানে ফারহানা ছিলেন। প্রহরও ঘুমাচ্ছে। ফারহানার চোখে ঘুম নেই। ছেলের এমন একটা কাণ্ড তাকে হতবাক করেছে। জাহিন একবার উকি দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ঠিক তখনই ওই দিনের লোকটা এলো। জাহিন তার উপস্থিতি বুঝতে পেরে বলল, নুরুল। জি স্যার। আসলে কি থেকে কি হয়ে গেল? ওরা ভেবেছিল আমার প্ল্যান নষ্ট করবে, কিন্তু জাহিন এত সহজ না। আমার প্রাচীকে এত কষ্ট দিয়েছে না, সব কিছুর মাসুল দিতে হবে ওদের। তুমি এখন যাও। আচ্ছা স্যার। ভোরের আলো এখনো ফোটেনি, বাইরে এখনো অন্ধকার। করিডোরের বড় ঘড়িটা জানান দিচ্ছে সময় এখন 3:25। দুই হাত মুঠো করে কপালে ঠেকিয়ে বসে আছে জাহিন। চোখগুলো লাল হয়ে আছে। না ঘুমানোর কারণেই এমন হয়েছে। হঠাৎই নার্স তার সামনে এলো। জাহিন ভয় পেল, এই ভেবে যে প্রাচীর কিছু হয়েছে কিনা। সে নার্সকে জিজ্ঞাসা করলো,
কি হয়েছে? প্রাচী ঠিক আছে তো? স্যার, ম্যাম রেসপন্স করছে, আসুন। জাহিন এক মুহূর্তও দেরি করলো না, প্রাচীর কাছে চলে গেল। চোখ কাঁপছে আর হাতের আঙ্গুলগুলোও কিছুটা নড়ছে। জাহিন মুখটা প্রাচীর কাছে কানের কাছে নিল, মৃদু স্বরে বলল, প্রাচী। প্রাচী একদম হালকা ভাবে বলে, হুম। জাহিন হেসে ফেলল। সে ভাবতেই পারেনি প্রাচী তার কথাই উত্তর দিবে। জাহিন খেয়াল করলো প্রাচী কিছু বলছে, বোঝার জন্য একটু ঝুঁকে গেল। প্রাচী পানি চাচ্ছে। জাহিন খুবই সাবধানতার সাথে প্রাচীকে পানি খাওয়ালো। নার্সকে বলল, আপনি যেতে পারেন, আমি ওর কাছে থাকছি। নার্স চলে যেতেই সেখানে ইয়াজ এসে পড়ল, আর সাথে লারাও আছে। জাহিন তাদের দেখে অবাক হলো, আপনারা এই সময়? আমি একাই আসতাম, লারাকে আটকাতে পারিনি। ও কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ আঙ্কেল, প্রাচী রেসপন্স করেছে। জ্ঞান পুরোপুরি ফিরতে একটু টাইম লাগবে। লারা গিয়ে প্রাচীর ওপাশে বসলো, হাত ধরে একটা চুমু দিলেন। আমার মেয়েটা, আল্লাহ তুমি ওকে সুস্থ করে দাও। এই বলে তিনি জাহিনকে বলেন, প্রহর কোথায়? ও কি বাসায় গিয়েছে? না, কেবিনে আছে, ওকে স্যালাইন দেওয়া হয়েছে। মা ওর কাছেই আছে। আমি তাহলে ওকে একটু দেখে আসি। ইয়াজ আর লারা প্রহরের কাছে চলে গেলেন। যাওয়ার আগে ইয়াজ জাহিনকে বলেন, বাবা তুমি না থাকলে কি যে হতো। আমি আমার দায়িত্ব পালন করেছি আঙ্কেল। ইয়াজ মুচকি হেসে চলে গেলেন। জাহিন আবারও প্রাচীর কাছে এসে বলল, সকালের দিকে প্রাচীর জ্ঞান ফিরল, এখনো শরীর দুর্বল। সবাইকে বলা হয়েছে প্রাচীর গায়ে হাত তোলা হয়েছে, তাই ওর অবস্থা এমন। প্রহর এখন অনেকটাই ভালো আছে, তবে তার মনের ভেতরে ঝড় বয়ে চলেছে। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ফারহানা আর আনোয়ার তার সাথেই আছে। হসপিটালে প্রাচীর সাথে জাহিন সর্বক্ষণই থাকছে। ইয়াজ অবাক হয়ে যাচ্ছেন জাহিনকে দেখে। এত ব্যস্ত একটা মানুষ দিন রাত এক করে তার মেয়ের পাশে থাকছে। লারা বেশ চিন্তিত, নিশ্চিন্ত, কারণ এবার মেয়েটা একটু সুখের দেখা পাবে। প্রাচীকে আস্তে করে উঠিয়ে বেডের সাথে হেলান দিয়ে শুইয়ে দিল জাহিন। হাতে একটু ব্যথা পেলে চিৎকার দিল প্রাচী। জাহিন ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে প্রাচী, ব্যথা পেয়েছো? প্রাচী একদম নিচু স্বরে বলল, না। জাহিন লারাকে বলল, আন্টি স্যুপটা প্রাচীকে খাইয়ে দিন, ওর শরীর অনেক দুর্বল। জাহিন বাইরে আসলো, ইয়াজও পেছনে পেছনে আসলো। জাহিন, জি আঙ্কেল। তুমি কেন আমাদের কাছ থেকে সত্যিটা লুকাতে গেলে? আমার মেয়ের সাথে ফারহান যা করেছে, আমি ওকে খুন করব। তুমি কেন কিছু করতে দিচ্ছ না? আপনাকে টেনশন করতে হবে না আঙ্কেল, আমি তো বললাম এসব আমার উপরে ছেড়ে দিন, আমার উপরে বিশ্বাস রাখুন। আমি প্রাচীকে আমিই বিয়ে করব। ওর সাথে হওয়া সব অন্যায়ের শাস্তি আর আসল দোষীকে পেতেই হবে। আমি তোমায় বিশ্বাস করি, কিন্তু ফারহানের এমন জঘন্য কাণ্ডে সবাই হতবাক। ও কেন এমন করলো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। সব জানতে পারবো, ধৈর্য ধরুন আঙ্কেল। আপনি প্রাচীর কাছেই যান। একটা বাংলো থেকে মাস্ক পরা একটা ছেলে বের হলো, হাতে একটা ব্যাগ। তার মনের ভেতরে প্রচন্ড ভয় কাজ করছে। নিজের জীবন নিয়ে সে আশঙ্কায় আছে। সামনে একটা কালো রঙের গাড়ি। ছেলেটা গাড়ির দরজা খুলতে গেলে কেউ তাকে আটকিয়ে ধরে। আশেপাশে তাকিয়ে সে দেখে কয়েকটা লোক দাঁড়ানো। শুকনো ঢোক গিলে ছেলেটা বলে, তোমরা কারা? সেখান থেকে একজন এগিয়ে এসে ছেলেটার হাতটা মুচড়ে দিয়ে বলে, আমি কে সেটা খুব ভালো করেই জানিস, কিন্তু বড্ড বড় একটা ভুল করে ফেলেছিস তুই, আর এটার শাস্তি তোকে পেতে হবে। খুব ভয়ঙ্কর হবে তোর সেই শাস্তি। এই বলে ছেলেটাকে নিয়ে তারা চলে গেল। আয়ুষ মাথায় হাত দিয়ে বসে আছে। সে টিভিতে প্রাচীর খবরটা দেখছে। আরোহী অনেকক্ষণ ধরে আয়ুষকে পর্যবেক্ষণ করছে। আরোহী আয়ুষের সামনে যায়, সেই দিকে আয়ুষের কোনো খেয়ালই নেই। চোখটা বন্ধ করে প্রাচীর কথা ভেবে যাচ্ছে সে। সেদিন প্রাচীর চোখের নিজের জন্য ভালোবাসা দেখেনি সে, দেখেছে ঘৃণা। আয়ুষ ভেবে পায় না বিশ্বাসঘাতকের এমন চাহনির মানেটা কি। আর জাহিনকে সে চিনেছিল, অনেকবার বিভিন্ন প্রোগ্রামে আর টিভিতেও জাহিনকে দেখেছে সে। আয়ুষ তো মনোযোগ দিয়েই এইসব ভাবছিল যে আরোহীকে খেয়াল করেনি সে। হঠাৎই আরোহী আয়ুষের পাশে বসে পড়ল, ওর কাঁধে হাত রেখে বলল,
কি হয়েছে তোমার? কিছু না। আচ্ছা শোনো, একটা কথা বলি। বলো। তুমি বাবা হবে। আয়ুষ চোখটা বড় করে আরোহীর দিকে তাকায়। সত্যি? হুম, সত্যি। প্রাচী চুপ করে শুয়ে আছে, চোখ বেয়ে পানি পড়ছে ওর। হঠাৎ করে এমন একটা ধাক্কা মেনে নিতে পারছে না সে। মনে মনে প্রাচী ভাবছে, কেন আমার সাথে প্রতিবারই এমন হয়? আমি কেন সুখী হতে পারি না? এত সব কষ্ট আর নিতে পারছি না আমি। জাহিন প্রাচীর চোখের পানি দেখে ওর কাছে যায়। প্রাচী। প্রাচী চোখ খুলে ফেলে, জাহিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। জাহিন প্রাচীর পাশে বসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আর কয়েকটা দিন এখানে থাকতে হবে, এরপর বাসায় যাব, বুঝেছো? আমার ভালো লাগছে না। হুম, কষ্ট করে কথা বলতে হবে না। আমি বুঝতে পারছি তোমার এখানে ভালো লাগছে না। আর কয়েকটা দিন অপেক্ষা করো। আমার কষ্ট হয় না কথা বলতে। আমাকে একটু ওঠান না। জাহিন প্রাচীকে ধরে উঠিয়ে বসায়। পেছনে একটা বালিশ রেখে হেলান দেয় প্রাচী। জাহিন প্রাচীর হাত ধরে বলে, এখন কেমন লাগছে? মোটামুটি। মা বাবা কোথায়? আর আপনি? আছে, তারা আসবে একটু পর। জাহিন। বলো। আমাকে কে কিডন্যাপ করেছিল? জানেন, আমি মুখ দেখিনি, কিন্তু ওই ছেলেটা। প্রাচী আর কিছুই বলতে পারলো না, কান্না করে দেয়। জাহিন ওকে জড়িয়ে ধরে। প্রাচী জাহিনের বুকের ওপরে মাথা রেখে কান্না করেই চলেছে। জাহিন সান্ত্বনা দিচ্ছে বা কান্না করতে নিষেধ করছে না। মনে মনে সে বলে, এবারের মতো কান্না করে নাও, যত পারো চোখের জল বিসর্জন দাও। এরপর থেকে আমি তোমার চোখের জল আর কখনো আসতে দিব না। হঠাৎ জাহিনের ফোনে একটা কল আসে। জাহিন সেখানেই রিসিভ করে। ওপাশ থেকে কিছু শোনে জাহিন একটা হাসি দেয়। আয়ুষ নিজের অফিসে বসেছিল, তখনই তার কাছে একটা কল আসে। সে রিসিভ করতে ওপাশ থেকে জাহিন বলে, কেমন আছেন? আমি আপনাকে চিনতে পারলাম না। আমি জাহিন, এবার চিনতে পেরেছেন? সেদিন প্রাচীর সাথে ছিলাম যে। আয়ুষ শক্ত গলায় বলে, ও, তা আমাকে কল করার মানে কি? কিছু কথা ছিল যা আপনার জানা উচিত। আমি একটা জায়গার নাম বলছি, আপনি একবার দেখা করুন প্লিজ। আপনি কি প্রাচীর হয়ে কথা বলবেন? তাহলে বলবো সরি, ওর ব্যাপারে কোনো কথা শুনতে আমি আগ্রহী নই। ব্যাপারটা কিন্তু জরুরি। আপনি যত জলদি জানতে পারবেন আপনারই লাভ। আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি, ইচ্ছে হলে আসতে পারেন। জাহিন কলটা কেটে দিয়ে প্রাচীর কেবিনে ঢুকলো। বিকাল হয়ে গিয়েছে। প্রাচীর কাছে লারা আছেন। ইয়াজের একটা জরুরি কাজ ছিল, সেটাই করতে গিয়েছেন। সব মিলিয়ে বাইরে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। কত মানুষ কত প্রশ্ন করছে, আর মিডিয়া তো একটা খবর পেলেই হয়, ব্যাস, না জেনেই শুরু হয়ে যাবে গবেষণা। জাহিন কেবিনে ঢুকেই আবারও বের হয়ে গেল। একটা কল করে আবারও আসলো প্রাচীর কাছে। জাহিন আসতেই লারা চলে গেলেন। যতক্ষণ তিনি ছিলেন শুধু মুখ ঢেকে কান্না করেই গেছেন। প্রাচীর এইসব আর ভালো লাগছে না। এখন বাসায়ও যেতে পারবে না। পুরো 2টা দিন এখানে। জাহিনও নিজের বেশিরভাগ কাজই বাদ দিয়ে তার সাথেই আছে। তাও এখন ক্লান্ত হয়ে গিয়েছে সে। জাহিন প্রাচীর কাছে এসে ওর পাশে বসে। প্রাচী, জানি তুমি অসুস্থ, এখন কোথাও যাওয়াটা তোমার জন্য কষ্টকর, কিন্তু তাও একটা জরুরি কাজে যে যেতেই হবে। কিন্তু কোথায় যাব? আছে একটা জায়গা, সমস্যা নেই, হুইল চেয়ার আছে। আচ্ছা যাব। কিন্তু জাহিন, ফারহান ভাইকে যে দেখছি না, সবাইকে দেখতে পাবে ওখানে গেলে। এই বলে জাহিন প্রাচীকে কোলে নিয়ে একটা হুইল চেয়ারে বসিয়ে দিল। এরপর গাড়ি করে একটা বাসার সামনে এলো। গাড়িতে পুরোটা সময় জাহিন প্রাচীর খেয়াল রেখেছে, এমনকি গাড়ি থেকে নামার সময়ও প্রাচী যাতে ব্যথা না পায় সেভাবেই নামিয়েছে। বাড়ির ভেতরে গিয়ে প্রাচী পুরোই অবাক, কারণ সেখানে সবাই ছিল। ইয়াজ, লারা, ফারহানা, আনোয়ার, এমনকি প্রহরও। প্রাচী সবাইকে একসাথে দেখে বলল, তোমরা এখানে কেন? জাহিন, কি হয়েছে? বলছি প্রাচী। আসলে জাহিন, কি হয়েছে? আমাদের এখানে কেন ডাকলে? খুবই জরুরি কথা জানাতে। আর একজন আসা বাকি আছে। কে আসা বাকি? আর জাহিন, জানোই তো এখন কারোর মন মেজাজ ভালো নেই, সুতরাং এটা না করলেও পারতে। হঠাৎ সেখানে আয়ুষ আসলো। প্রাচী আয়ুষকে দেখে জাহিনের হাতটা শক্ত করে ধরে বসলো। আয়ুষ একবার প্রাচীর দিকে তাকিয়ে জাহিনকে বলল, এখানে কেন আসতে বলেছেন?
ওয়েট ভাইয়া, কোথায় তুই? আয় জলদি। একটা ঘর থেকে ফারহান বেরিয়ে আসলো, সাথে একটা ছেলে। দেখেই বোঝা যাচ্ছে অনেক মারা হয়েছে। সবাই ফারহানকে দেখে রাগ হয়েছে, কিন্তু কিছুই বলছে না। প্রহর ফারহানের দিকে একবার তাকিয়েছে শুধু। এরপর ফারহানের হাতটা ধরে অন্য দিকে তাকিয়ে আছে। শুধুমাত্র জাহিনের কথায় সে এখানে এসেছে। আনোয়ার বলেন, ফারহান এখানে কি করে? জাহিন, জলদি যা বলার বল, ওকে আমি দেখতে চাই না। প্রাচী কিছুই বুঝতে পারছে না। আঙ্কেল, আপনি ফারহান ভাইকে দেখে রেগে যাচ্ছেন কেন? প্রাচীমা, তুমি জানো না, ও তোমাকে সেদিন কিডন্যাপ করেছিল, তোমাকে নাকি ভালোবাসে। প্রাচী বড়সড় একটা ধাক্কা খায়। সেদিন কয়েকটা লোক তাকে জোর করে গাড়িতে তুলেছিল, কিন্তু ফারহানকে দেখেনি। আর যেই ছেলেটা তার সাথে এমন করেছে তার মুখটাও ঢাকা ছিল, তাই দেখতে পাইনি। জাহিন সবাইকে চুপ থাকতে দেখে বলে, নিজে ওই ছেলের সামনে গেল, ওকে সবার মাঝে নিয়ে আসলো। তো মিস্টার রুদ্র শেখ নিজে থেকে সব বলবে, নাকি আমি শুরু করব? আনোয়ার ছেলেটাকে ভালো করে দেখে বলল, ও না একজন ডক্টর? তোর হসপিটালেই তো আছে, তাই না? হুম, ডক্টর। একই সাথে মাস্টার প্ল্যান করতে পারে। তো রুদ্র, নিজের থ্রুটা বলে ফেলুন। এখানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি। জানতে পারবেন আন্টি, রুদ্র নিজেই বলবে। শুরু কর, নিজের স্বীকারোক্তি জলদি দে। নিজের বোনকে বাঁচাতে চাইলে এখন সবকিছু বলবি। আমি বলছি, জাহিনের সাথে আমার পরিচয় কিছু বছর আগে থেকে। জাহিন আমার সব দিকে থেকেই বেস্ট ছিল। আমি শুরু থেকেই ওকে হিংসা করতাম, ওকে হারাতে চাইতাম, কিন্তু পারতাম না। একবার আমি লুকিয়ে দেখছিলাম, প্রাচীর ছবি নিয়ে একা একা কথা বলছিল ও। তখন জানতে পারি প্রাচীকে জাহিন ভালোবাসে আর প্রাচীর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এরপর একটা প্ল্যান করি, প্রাচীর বিয়ে ভেঙে নিজে ওকে বিয়ে করব। তাই প্রাচীর হবু স্বামী আর প্রাচীর দুজনের দিকেই আমি নজর রাখি। এরপর আমার পরিচয় হয় আরোহীর সাথে। জানতে পারি আরোহী প্রাচীর চাচাতো বোন। ওর সাথে কথা বলার পর বুঝতে পেরেছিলাম যে প্রাচী বা ওর পরিবারকে ও পছন্দ করে না। তাই আমরা দুজন মিলে কিছু ছবি তুলি, এডিট করে প্রাচীকে আরোহীর জায়গায় আনি। আমাদের প্রথম প্ল্যান সাকসেসফুল হয়, কারণ আয়ুষ আরোহীকে অবিশ্বাস করে বিয়েটা ভেঙে দেয়। এরপর আমার দ্বিতীয় প্ল্যান, সেটা ছিল প্রাচীকে বিয়ে করে জাহিনকে আরো বেশি কষ্ট দেওয়া। কিন্তু তার আগে জাহিন বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, আর জাহিনের সাথে প্রাচীর মাঝে মাঝে দেখতাম। তখন আমি প্রাচীকে কিডন্যাপ করার প্ল্যান করি। এটুকু বলেই থেমে গেল রুদ্র। জাহিন বলে ওঠে, এর পরেরটুকু না হয় আমি বলি। আমি যখন খবর পাই যে প্রাচীর বিয়ে ভেঙে গিয়েছে, তখন খুশি হওয়ার সাথে সাথে শকও পেয়েছিলাম, কারণ প্রাচীর বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ এসেছিল। এরপর আরোহীর আয়ুষের সাথে বিয়ে ঠিক হওয়ার পর আমার আরোহী মেয়েটাকে সন্দেহ হয়। ফারহানের সাহায্যে আমি আরোহীর উপরে নজর রাখি। এরপর জানতে পারি রুদ্র আর আরোহীর প্ল্যান সম্পর্কে, যদিও পুরোপুরি কিছুই জানতে পারিনি। একই সাথে রুদ্রের কিছু অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে জানতে পারি। রুদ্র আসলে মেয়েদের দেশের বাহিরে পাচার করত, যেটাকে বলে নারী পাচার। প্রাচীকেও কিডন্যাপ করে পাচার করে দেওয়ার প্ল্যান করেছিল। এছাড়াও কিছু ড্রাগ ব্যবসায়ীদের সাথে ওর সম্পর্ক ছিল। এগুলো প্রমাণ আমার কাছে ছিল। এরপর আমি আর ফারহান একটা প্ল্যান করি। ফারহানকে আমি বলি রুদ্রের সাথে ডিল করতে, কারণ আমাদের হাতে রুদ্রের বিরুদ্ধে সব প্রমাণ ছিল। সেই মোতাবেক ফারহান আমাদের বিরুদ্ধে আছে এমনভাবেই রুদ্রের সাথে প্ল্যান করে। রুদ্র প্রথমে ফারহানকে সন্দেহ করলে ফারহান নিজে ঘাড়ে সব দোষ নিতে চেয়েছিল। আবার এটা নিয়েও সন্দেহ করেছে যে ফারহান আসলেই প্রাচীকে ভালোবাসে কিনা, কিন্তু পরে আমাদের হাতে প্রমাণ দেখে রাজি হয়ে যায়। তাছাড়া ফারহানের অভিনয়টা কিন্তু আসলেই টপ ক্লাস ছিল, একদম রিয়েল ভিলেনের মতো। কিন্তু একটা জায়গায় রুদ্র ভুল করে ফেলে, সেটা হলো ইয়াজ আঙ্কেলকে জানিয়ে দেয়। যদিও আমি সব সামলে নিয়েছিলাম, তাছাড়া ওর কাছে আমি নুরুলকে পাঠিয়েছি, সে রুদ্রের সব খবরাখবর আমার কাছে দিত। আর গোডাউনে রুদ্রের একটা লোক লুকিয়েছিল, তাই আমাদের আরো সাবধান থাকতে হয়েছে।
আর প্রাচীকে একা পেয়ে এই অসহায়ত্বের সুযোগ নিয়েছিল ও, যার কারণে কয়েকদিন পালিয়ে থাকতে চেয়েছিল। কারণ ও সত্যি ভেবেছিল যে প্রাচীকে নিয়ে ফারহান দেশের বাহিরে চলে যাবে, কিন্তু পালানোর আগেই ধরে ফেলেছি। একবারে সব কথা বলে দম নিল জাহিন। আবারও বলল, আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। এখন যদি জিজ্ঞাসা করেন আমি কেন এসব করেছি, তাহলে বলবো শুধুমাত্র প্রাচীর জন্য। আমার একমাত্র ইন্টেনশন ছিল প্রাচীকে এই জঘন্য অপবাদ থেকে মুক্তি দেওয়া। এই জন্য আমি আয়ুষকেও এখানে ডেকেছি। আমি জানি না প্রাচীকে কতটা ভালোবাসি, কিন্তু ওর অপমান সহ্য করার মতো ক্ষমতা সৃষ্টিকর্তা আমায় দেয়নি। জাহিনের কথা শুনে সবাই হতবাক। একটা বিয়ে ভাঙার পেছনে এত বড় রহস্য! প্রাচীর চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে নিজেও জানে না কেন। ইয়াজ ফারহানের কাছে গেলেন, ওকে জড়িয়ে ধরে বলেন, মাফ করে দিস বাবা, না বুঝে কি না কি বলে ফেলেছি। আহা আপু, কি বলছেন? তোমরা একটা কথা শুনে রাখো, এখানে কোনো পুলিশ ডাকা হবে না। এই ছেলেকে আমি নিজ হাতে শাস্তি দেব। আমার বোনকে ছেড়ে দে প্লিজ। আমাকে কি নিজের মতো মনে করিস? তোর বোন আমার কাছে না, যেখানে থাকার সেখানে আছে। তুই তো সাইকো হয়ে গিয়েছিস। আমাকে হারানোর জন্য নিজের বোনের সাথে কি করেছিস মনে নেই? ও তোকে আটকাতে চেয়েছিল বলে রাগ দেখিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে চলে এসেছিলি। ওকে হসপিটালে ভর্তি করেছিলাম, মেমোরি লস হয়েছে ওর। ভালোই হলো, তোর মতো ভাইয়ের কাছে না থাকাই ভালো। ও তোদের এক খালার কাছে আছে। জাহিন, তুই সবাইকে নিয়ে যা, ওকে আমি দেখছি। তখন প্রাচী জাহিনকে বলল, জাহিন, আমাকে এখন থেকে নিয়ে চলুন প্লিজ। ওকে নিয়ে যাব ভাইয়া, ওকে তুই রাখ, এটার চিন্তা করিস না। যা তুই। হসপিটালের বেডে শুয়ে আছে প্রাচী, জাহিন পাশেই বসা। হঠাৎই সেখানে আয়ুষ আসে, মাথা নিচু করা। প্রাচী বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলো। একা বলতে চাই। প্রাচী কিছুক্ষণ চুপ থেকে বলে, জাহিন, আপনি একটু বাইরে যান। জাহিন রাগ দেখিয়ে চলে গেল। আয়ুষ প্রাচীর একটু কাছে এসে দাঁড়ালো। দুজনেই নীরব। প্রাচী নীরবতা কাটিয়ে বলল, আমি আসলে তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না আয়ুষ। তুমি আমার বিষাক্ত অতীত। জানো তো, আমাদের জীবনে এমন অনেক কিছুই হয় যার কারণে আমাদের আফসোস করতে হয়। আমার জীবনে এমন একটা ঘটনা হচ্ছে তোমার ভালোবাসা। আসলে ভালোবাসার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস, যা আমার প্রতি তোমার ছিল না। তবে তোমাকে ধন্যবাদ আমাকে ছেড়ে যাওয়ার জন্য। তুমি ছেড়ে গিয়েছো বলেই আমি আজ সুখের দেখা পাওয়ার দিনগুলো গুনতে পারছি। তুমি বিবাহিত, নিজের জীবন নিয়ে সুখে থাকো। আমি তোমার সাথে নিজের লাইফটা জড়ানোর কথা মাথাতেও আনতে পারবো না। আই এম সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে প্রাচী। আমাকে মাফ করে দাও, একটা সুযোগ দাও। আমার সামনে থেকে চলে যাও আয়ুষ, আমি তোমাকে আর দেখতে চাই না। আয়ুষ চলে গেল। কিছুক্ষণ পরে জাহিন এসে প্রাচীকে মেডিসিন দিল। মুখটা ভার করে রেখেছে সে। মেডিসিন দিয়ে জাহিন যখন চলে যাবে, তখনই প্রাচী ডাক দিল, জাহিন। জাহিন মুখটা গোমড়া করে প্রাচীর কাছে এসে বলল, কি হয়েছে? চলে যাচ্ছেন কেন? আমি থাকলেও কি না থাকলেও কি, হ্যাঁ? তা আয়ুষের সাথে সব ঠিক হয়েছে তো? প্রাচী মুচকি হাসলো। হুম, বসুন এখানে। জাহিন প্রাচীর পাশে বসলো। প্রাচী বলল, আমি ওকে বলেছি আমার আর কাউকে দরকার নেই, বুঝেছেন? চলে গিয়েছে, আর আসবে না। তোমার কাউকে দরকার নেই? না তো। আচ্ছা প্রাচী, সেদিন তুমি নিজের সিদ্ধান্ত জানাতে এসেছিলে আমাকে, তো কি বলতে তখন? আমাকে বিয়ে করতে রাজি ছিলে? না, আমি বলতে যাচ্ছিলাম। জাহিন ছোট্ট করে ওহ বলে মনটা খারাপ করে বসে রইল। প্রাচী হাসি দিয়ে আবারও বলল, আমি ভেবেছিলাম আমাদের মধ্যে কিছুই হওয়া সম্ভব না। ইনফ্যাক্ট আমি জীবন নিয়ে উদাসীন ছিলাম। কিন্তু যখন ওই ছেলেটা আমার দিকে এগিয়ে আসছিল, তখন আমার সামনে আপনার মুখটাই ভেসে উঠছিল। বিশ্বাস করুন, মরে যেতাম, কিন্তু নাম না জানা কোনো এক অনুভূতির কারণে আমি আপনার জন্য বেঁচে থাকার শেষ শক্তিটুকু পেয়েছি। সেই সময় আমার মনে হচ্ছিল যে আপনার কাছে গিয়ে না বলার থেকে এটাই বেটার হয়েছে। আমার সিদ্ধান্ত ভুল মনে হচ্ছিল আমার কাছে। আর সেই নাম না জানা অনুভূতি যদি ভালোবাসা হয়, তবে আমি বলবো ভালোবাসি আপনাকে।
আল্লাহ আমাকে দ্বিতীয়বার বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, আর আপনাকে পেয়ে আমি সত্যি খুশি। জাহিনের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে পুরো হতভম্ব হয়ে বসে আছে। শেষের অংশটুকু ছেড়ে দিয়েছিল, কিন্তু শেষমেশ তার ইচ্ছে বাস্তবায়ন রূপ নিয়েছে, এটা ভেবেই আলাদা একটা ভালো লাগা কাজ করছে তার মনের ভেতর। খোলা আকাশের নিচে বসে আছে ফারহান আর প্রহর। ফারহানের বুকে মাথা রেখে রাতের আকাশ উপভোগ করছে সে। ফারহান, ফারহান গম্ভীরভাবে বলে, হুম, রাগ করে আছো? রাগ করব না? কিভাবে একটা চড় মেরেছিলে, এখনো ব্যথা করছে। শুধু এটাই দেখলে? আর 2 দিন আমার উপর দিয়ে কি গিয়েছে তা জানো? বেঁচে থাকার কারণ হারিয়ে ফেলেছিলাম, দম বন্ধ হয়ে আসছিল আমার। আর কোনোদিনও এমন করবে না, করব না জানেমান। এই বলেই ফারহান প্রহরের কপালে আর পেটে চুমু খায়। আমাদের কিন্তু ছেলে হবে, তাই নাকি? তাহলে তো ভালোই হলো, আরেকজন পাবা, আমার জীবনটা আরো তেজপাতা হবে। প্রহর ফারহানকে বুকের একটা ঘুষি দিয়ে আবারও মাথা রেখে আকাশ দেখায় মনোযোগ দেয়। আয়ুষ বাসায় এসে দেখে আরোহী পড়ে আছে ফ্লোরে, আর আলতাফ বাসায় ছিল না। আয়ুষ আসার কিছুক্ষণ পরেই এসেছেন। তিনি আর আয়ুষ মিলে দ্রুত আরোহীকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় আরোহীর মিসক্যারেজ হয়েছে, আর দ্বিতীয়বার মা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বাসায় এসে আয়ুষ আরোহীকে সবকিছু বলে। আরোহী অনেক অনুরোধ করে বাসায় থাকতে দেওয়ার জন্য, কিন্তু আয়ুষ তা শোনেনি। আরোহীকে বাসা থেকে বের করে দেয়। রাস্তায় দিশা না পেয়ে হাঁটার কারণে আরোহীর অ্যাক্সিডেন্ট হয়। আরিফ আর নীলিমা অনেক চেষ্টা করেছেন নিজের মেয়েকে বাঁচাতে, কিন্তু পারেননি। পরে আয়ুষকে তারা জিজ্ঞাসা করলে মেয়ের করা এই অপকর্মের কারণে নিজেরাই লজ্জিত হয়। মেয়ের শোক আর এই অপকর্ম মিলে তাদের জীবন বেশ যন্ত্রণাময় হয়ে উঠেছে। আর অন্যদিকে আয়ুষ নিজেকে ঘর বন্দি করে রাখে। আলতাপ অনেক বুঝিয়েও ওকে ঘর থেকে বের করতে পারেন না। নিজের করা ভুলের জন্য আয়ুষ প্রতিনিয়ত পস্তাতে থাকে। এরই মাঝে কেটে গিয়েছে অনেকগুলো মাস, পরিবর্তন হয়েছে অনেক ঋতু, পরিবর্তন হয়েছে সময়। একই সাথে প্রাচীর জীবনেও পরিবর্তন এসেছে। আধারের পরে আলোর দেখা পেয়েছে সে। এখন পুরোপুরি সুস্থ সে। মানসিক আর শারীরিকভাবে সে একদমই ঠিক আছে। আজ পুরো বাড়িতে আনন্দের বন্যা। আজ কতদিন পরে বাসায় এত হাসি আনন্দ, তা গুণে রাখা মুশকিল। প্রাচী আর জাহিনের বিয়ের দিন আজ। সারা বাড়িতে সবাই ব্যস্ত। বাচ্চারা এদিকে ওদিকে দৌড়াচ্ছে। বাইরে লোকজনে ভর্তি। ড্রয়িং রুমে বসে কিছু লোকের সাথে কথা বলছিল ইয়াজ। তার ব্যস্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে। গত সপ্তাহ ধরে শ্বাস ফেলার সময়টুকুও তিনি পাচ্ছেন না। মিসেস লারাও একই অবস্থা। বেশ ব্যস্ত তিনি। মেয়ের বিয়ে বলে কথা। নিজের ঘরে বসে আছে প্রাচী। কিছুক্ষণ আগে তাকে সাজানো শেষ করা হয়েছে। সত্যি বলতে নিজের বিয়েতে অনেক কমই সেজেছে সে। জাহিন বলে দিয়েছে যাতে করে কম সাজে, বেশি সাজলে নাকি পেতনির মতো লাগে। এসব কথা ভাবছিল প্রাচী, তখন তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে জাহিনের নাম। প্রাচী মুচকি হেসে কলটা রিসিভ করে। ওপাশ থেকে জাহিন বলে, প্রমত্তা? হুম, বলুন। তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? একদম অপ্সরার মতো। অবশ্য পুরো দুনিয়ায় একমাত্র তুমিই আমার অপ্সরা। আচ্ছা, একটা কথা বলুন তো। হুম, আপনি যে আমাকে ভালোবাসেন সেটা বলেননি কেন? আমাকে যেভাবে ইগনোর করে চলতেন। ভালোবাসা প্রকাশ করতে হয় না প্রমাত্তা। ওমা, তাই নাকি? হুম। এই তুমি দেখো, যেখানে ভালোবাসা প্রকাশ পেয়েছে তোমার অবস্থান কিন্তু সেখানে নেই। জাহিন। হুম, বলুন। ধন্যবাদ আমার জীবনটাকে নতুন রঙে রাঙানোর জন্য। রাগ করিয়েছো কিন্তু। প্রাচী একটা হাসি দেয়। জাহিন বলে, এভাবে হেসো না গো প্রমত্তা। তাহলে তো বিয়ের দিনই বিধবা হতে হবে। পরে তোমাকে আর কেউ বিয়ে করবে না। অবশ্য আমি করতে দিব না, ভূত হয়ে ঘাড় মটকাবো। হুম হুম, ডক্টর ভূত। আসছি আমি আমার প্রমত্তাকে নিজের করে নিতে। অপেক্ষা করো তুমি। করব। আমি আপনার অপেক্ষায় জীবনও পার করে দিতে পারবো। ছেলেকে কোলে করে রেখেছে ফারহান। প্রহর রেডি হচ্ছে। এইদিকে ছোট্ট ফাহিম কান্না করেই যাচ্ছে। ফারহান তাকে থামাতে পারছে না। এখন আশেপাশে সবাই ব্যস্ত, কেউ তো আসতেও পারবে না। ছেলেকে ফারহান বলছে, এই যে বাবা, বাবা আছে তো, কান্না করে না ফাহিম।
এই সেই বলে যাচ্ছে আর বারবার ঘরের দিকে তাকাচ্ছে। তখনই ফারহানা আসে, ফাহিমকে কোলে নিয়ে বলে, ছেলেটাকে সামলাতে পারিস না এখনো? হুম, এখন তো দোষ আমার। আমার বউ যে কখন থেকে রেডি হচ্ছে। তো কি রেডি হবে না? বলি, ছেলেকে জন্ম দিয়ে মানুষ কে করে? এই মা করে। আর এমনি সময় সব দোষ মায়ের। যেমন বাপ তেমন তার ছেলে। আনোয়ার এই কথাটা শুনে হেসে চলে যান। ফারহানও চলে যায়। জাহিন তখন বাইরে বের হয়। ফারহানা তাকে বলে, কি রে, যেতে হবে তো? হুম মা, যাব। ভাইয়া কোথায়? গেল তো তোর আব্বুর সাথে। কেন, তুই ওকে দিয়ে কি করবি? না, এমনি। তখনই প্রহর সেখানে আসে, ফাহিমকে কোলে নেয়। জাহিনকে দিকে তাকিয়ে ঘুরে বলে, কি দেওর সাহেব, রেডি হয়েছেন? মেয়েদের মতো অত টাইম লাগে না আমার। আমাকে বললে তো দেখবে বউকে কি করো। হুম হুম, দেখা যাবে। হুম, সব দেখা যাবে। এখন সবাই রওনা দাও। ইয়াজ বাইরে খাবারের জায়গাগুলোই যাচ্ছিল, তখনই লারা আসে। শোনো। হুম, বলো। কিছু লাগবে? লারার চোখের কোণে পানি মুছে বলে, মেয়েটা অবশেষে একটা সুখ পেল। হুম। আচ্ছা, কান্না করছো কেন? আমি তো মা, কান্নাও করতে পারবো না। তুমি বরং প্রাচীর কাছে গিয়ে বসো, ভালো লাগবে। ও তো একা। লারা চলে গেলেন প্রাচীর কাছে। প্রাচী আনমনে তাকিয়েছিল বাইরের দিকে। মা। মায়ের ডাকে প্রাচী পেছনে ফিরে তাকায়। প্রাচী বলে, মা, হাসো। লারা প্রাচীর পাশে বসেন। মা, দোয়া করি জীবনে অনেক সুখী হ। জাহিন অনেক ভালো একটা ছেলেরে। দ্বিতীয়বার আমরা ভুল করিনি। প্রাচী লারাকে জাহিন জড়িয়ে ধরে। লারা কান্না সামলাতে পারেন না। হঠাৎ বাইরে থেকে শোরগোল আওয়াজ পাওয়া যায়। বর এসেছে। লারা প্রাচীকে বলে, ওই ওরা এসেছে বোধ হয়, আমি যাই মা। লারা চলে গেলেন নিচে। আসলেই বর এসেছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে জাহিনরা। আশ্চর্যজনকভাবে কোনো গেট ধরার ব্যবস্থা নেই। সেখান থেকে সবাইকে স্বাগত করা হয়েছে। বরযাত্রীর জন্য স্পেশালভাবে জায়গা করা হয়েছে, সেখানে সবাই বসে। বরযাত্রী বলতে মোটে 30 জন এসেছে। প্রাচী নিজের ঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। জাহিনকে স্পষ্ট দেখা যাচ্ছে। ক্রিম কালারের শেরওয়ানি পরেছে সে। প্রাচী চেষ্টা করেও চোখ ফেরাতে পারছে না। হঠাৎই জাহিনের চোখ পড়ে প্রাচীর দিকে। দোতলা থেকে খুব ভালো করেই সে প্রাচীকে দেখতে পাচ্ছে। দুজনের চোখাচোখি হতেই জাহিন মুচকি হাসি দেয়। প্রাচী লজ্জায় চোখটা নামিয়ে নেয়। এইদিকে ফারহান ইয়াজের সাথে রাগ করে আছে। সাহস করে সে বলেই ফেল, শ্বশুরমশাই। হুম, বলো। কাজটা কি ঠিক? আমার সময় গেট ধরে টাকা নেওয়া হয়েছিল। প্রাচী নিজেই টাকা দিয়েছিল। আর এখন জাহিনের বেলায় মাপ? সেটা প্রাচীকে জিজ্ঞাসা করো। গেট ধরার মতো কেউ নেই তো। আর এটা তো প্রাচীর বিয়ে, প্রাচী নিজেই গেট ধরবে। সবাই হেসে ফেলে। জাহিন মনে মনে বলে, সে এভাবে গেটে আসলে আমি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবো না। অবশ্য আসলে ক্ষতিও ছিল না, অপেক্ষা অনেক যন্ত্রণাদায়ক। সেটা আমি সহ্য করেছি। সেটা আর সহ্য করা লাগতো না। কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষ হয়। প্রাচীকে আর জাহিনকে সামনাসামনি বসানো হয়েছে। কাজে কবুল বলতে বলেছে জাহিনকে। জাহিন বলে দিয়েছে। এবার পালা প্রাচীর। জাহিন ভেবেছে হয়তো প্রাচীর টাইম নেবে অনেক, কিন্তু এমন কিছুই হলো না। খুব স্বাভাবিকভাবেই প্রাচী কবুল বলল। বিয়ে পড়ানো শেষ হলো। এই মুহূর্ত থেকে প্রাচী আর জাহিনের সম্পর্ক একটা পবিত্রতার চাদরে ঘিরে গেল। তাদের সম্পর্ক একটা নাম পেল। একই সাথে জাহিন নিজের ভালোবাসাকে একদম আপন করে পেল। এবার আসে বিদায়ের পালা। বিদায়ের সময় প্রাচী কান্না করেনি। মা বাবার সামনে গিয়ে বলে, আমি কিন্তু আবার আসবো। হুম, কান্না করবে না, কারণ একেবারেই তো চলে যাচ্ছি না। ইয়াজ কান্না না করলেও লারা নিজেকে সামলে রাখতে পারেননি। কিছুক্ষণ পরে প্রাচীরা রওনা দেয় জাহিনের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে আসার পরে প্রহর তাকে জাহিনের রুমে দিয়ে আসে। কোনো অপ্রয়োজনীয় কালচার তারা পালন করেনি। জাহিন নিষেধ করে দিয়েছিল। সেই জন্য আর কেউ নিজে থেকে কিছুই করেনি। জাহিনের রুমে বসে আছে প্রাচী। এই রুমে সে আগে একবার এসেছে, এখন আবার দেখল অনেক দিন পর। ভাবতেই অবাক লাগছে তার কাছে। ভাগ্য কোন দিকে নিয়ে এসেছে। প্রাচী কোনোদিন ভাবেনি যে এই ঘরের মালিকের সাথেই তার জীবনের এক সূত্র বেঁধে যাবে। দরজা খোলার আওয়াজে প্রাচীর ঘোর ভাঙে। জাহিন এসেছে। সে ধীর পায়ে
প্রাচীর কাছে গিয়ে বসে। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়েই প্রাচীকে কোলে নিয়ে বারান্দায় চলে যায়। প্রাচী বেশ ঘরে ঘাবড়ে যায় এতে। মনে মনে নিজেকে সান্ত্বনা দেয়। আপনি আমাকে নিয়ে কোথায় যান? এই, আপনাকে কি ভূতে ধরলো নাকি? হুম, ধরেছে তো। এখন বারান্দা দিয়ে তোমাকে নিচে ফেলে দেব। হুম, বললেই হলো। আমাকে বলদ ভেবেছেন? না তো, গাধী ভেবেছি। তারা বারান্দায় চলে আসলো। প্রাচীকে নামিয়ে দিতেই সে বলল, তো গাধীকে কেন বিয়ে করলেন? ওই মেয়েকে বিয়ে করতেন, ওই যে ডাক্তার সাহেবা। বাবা, সেটাও দেখেছো? আসলে আমি অনেক সুন্দর তো, তাই সবাই আমাকে চায়। হুম, জানা আছে আমার। ঝগড়া বাদ দাও, এমন ঝগড়টে বউ আমার। এই বলে জাহিন প্রাচীকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তুমি জানো আজ তোমাকে কত সুন্দর লাগছে? তোমার সাজার দরকার পড়ে না। আমার তো মাঝে মাঝে মনেই হয় সাজ তোমার বিপরীতে অবস্থান করে। তুমি এমনিতেই সুন্দরী। পাম দিচ্ছেন? মোটেও না। তোমাকে দেখলে একটা গান মনে পড়ে জানো? তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার। গানের এই 3টা লাইন গেয়ে জাহিন বলে, এর মানে কি জানো? না। তোমার প্রতি আমার ভালোবাসা অনেক। আকাশের থেকেও বেশি জায়গা নিয়ে তুমি আমার মনের রাজত্ব করো। তোমার ওই মায়াবী দর্শনের সরলতার ছড়াছড়ি এই পুরো ভূখণ্ডে একমাত্র আমি তোমাকে অভিমানী করি, আবার সেই অভিমান ভাঙানোর অধিকার রাখি। তোমাকে ভেঙে চুরে শতবার গড়ি তোমার সেই সরলতার মুখখানি দেখার জন্য। তবুও তোমার দেখায় তৃষ্ণা মেটে না। প্রাচী হা হয়ে জাহিনের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কি সুন্দর করে কথা বলে। জাহিন আবারও বলতে শুরু করে, মনে আছে আমি বলেছিলাম যে এক দুরারোগ্য অসুখে আক্রান্ত আমি? সেই রোগ হচ্ছে তোমার ভালোবাসার রোগ, তোমাকে বারবার দেখার ইচ্ছে করার রোগ। জানো প্রাচী, তোমার এই কুহিকি আহিতে আমি প্রেম সাগর দেখেছিলাম। সেই প্রেম সাগরের উত্তাল ঢেউ পেরিয়ে আজ আমি আমার একমাত্র প্রিয় প্রমত্তাকে নিয়ে পার করেছি। আজ আমি সেই কথাটা কি বলতে পারি যেটা বলার জন্য হাজারো দুঃখ কষ্ট সহ্য করেছি? তুমি আজ বারণ করতে পারবে না। আজ নির্দ্বিধায় আমি বলবো, যতনে বাঁধিয়া রাখিব তোমায় আমার বন্ধনে। প্রাচী মুচকি হেসে বলে, ডাক্তার সাহেব, আপনার তো কবি হওয়া উচিত ছিল। রমণীদের মনের সেবা করার কথা, সেখানে মানুষের সেবা করে যাচ্ছেন। জাহিন কিছুই বলতে যাবে, তার আগেই একটা কল আসে। কিছুক্ষণ কথা বলে সে প্রাচীকে বলে, আমায় যেতে হবে প্রাচী, একটা ইমার্জেন্সি পেশেন্ট আছে। এই বলে জাহিন চলে যেতে নিলে প্রাচী বলে, এভাবে বাসরাতে আমাকে একা ফেলে চলে যাবেন? জাহিন প্রাচীর কাছে এসে বলে, এভাবে হুটহাট করেই আমায় যেতে হবে, তাই রোম্যান্সটাও হুটহাট করেই হবে। এই বলে জাহিন প্রাচীর গালে একটা চুমু দিয়ে চলে গেল। আমি সকালের মধ্যেই চলে আসবো ইনশাল্লাহ, আর আগামীকালের সব অনুষ্ঠানের উপস্থিত থাকব। আর আমাদের জীবনে আরো অনেক স্পেশাল রাত আসবে। প্রতিদিন প্রতিটা মুহূর্ত স্পেশাল হবে, বুঝেছ? জাহিন চলে গেল। প্রাচী শকড হয়ে দাঁড়িয়ে আছে। সে মনে মনে বলে, পাগল ডাক্তার সাহেব আমার। এই বলে সে মুচকি হেসে বারান্দায় চলে যায়। আবার অপেক্ষা করতে থাকে সকালের, যখন জাহিন এসে আবারও পাগলামি শুরু করবে।